আসসালামু আলাইকুম সবাইকে। সাস্টের কোয়েশ্চেন ব্যাংক সলভিং প্রোগ্রামের M1 পার্টের ভিডিওতে সবাইকে স্বাগতম। M1 পার্টের ভিডিওতে মূলত 3টা চ্যাপ্টার নিয়ে আলোচনা থাকবে। এই 3টা চ্যাপ্টার হচ্ছে ম্যাথের ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একদম প্রথম 3টা চ্যাপ্টার, অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা এবং বৃত্ত। এখন এই পুরো ভিডিও জুড়ে আমরা চেষ্টা করব এই 3টা চ্যাপ্টারের উপরে সাস্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোতে কীরকম কোয়েশ্চেন আসছে এবং সেগুলোর সলভিং অ্যাপ্রোচ কীরকম হতে পারে সেই জিনিসগুলো দেখার। এখন এগুলো সলভিং অ্যাপ্রোচ দেখানোর কেসে আমি মূলত যেভাবে আগানোর চেষ্টা করব সেটা হচ্ছে এরকম যে আমি প্রথমেই কোয়েশ্চেনটা গো থ্রু করার পরেই আমি ওটার বেসিসে আমার থট প্রসেস কী, যে আচ্ছা এটার কেসে এটা কি দেখে আমি উত্তরটা বলে দিতে পারতেছি, যদি দেখেই বলে দিতে পারি সেটা কোন থট প্রসেস থেকে বলতে পারতেছি সেটা শেয়ার করব। প্লাস যদি দেখে পুরোটা বলতে না পারি, দেখা গেল যে কোয়েশ্চেনটা একটু কমপ্লেক্স, আমাকে ওখানে ফিগার আঁকতে হবে, তারপরে একটু ফাইন্ড আউট করতে হবে, ফিগার আউট করতে হবে যে আচ্ছা ওটা কীভাবে সলভ করা যায়, সেইটার কেসে মিনিমাম আমার থট প্রসেসটা কীরকম, যে আমার কী মনে হচ্ছে, আমার গাট ফিলিং কী বলতেছে যে আচ্ছা ঠিক আছে এইটার কেসে মনে হয় এভাবে যেতে পারি, আমি এটা কেন মনে হয় বললাম সেই জিনিসটাও শেয়ার করব। এখন এক কথায় আমি কোয়েশ্চেনটা গো থ্রু করার পরই সাথে সাথেই জাস্ট লেখা শুরু করব না, বরং আমি শুরুতেই এই জিনিসটা বলে নেওয়ার চেষ্টা করব যে এইটার উপর বেস করে আমার নিজের থট প্রসেস কী, বুঝছো? এই জিনিসটা বলার চেষ্টা করব কেন, কারণটা হচ্ছে যে আমাদের আসলে যদি নিজেদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি গ্রো করতে হয়, সেই জিনিসটা যদি নিজেদের শাইন করতে হয়, তাহলে আসলে যেই জিনিসটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে থট প্রসেস গ্রো করা, যে আমি নিজে নিজে চিন্তা করে এই জিনিসটা বের করতে পারতেছি কিনা, বা নিজে নিজে চিন্তা করে যদি বের করতে পারি সেটার আরও এফিশিয়েন্ট ওয়ে নিজেই চিন্তা করতে পারতেছি কিনা, বুঝছি? তাহলে আমাদেরকে চিন্তার দিক থেকে স্ট্রং হতে হবে। তো সেই ব্যাপারটাই যাতে ডেভেলপ করানো যায় তোমাদের মাঝে, সেই জন্যই আমি এই কাজটা করার চেষ্টা করব। সাথে যখন কিছু কোয়েশ্চেনের কেসে দেখা যাবে একাধিক সলভিং অ্যাপ্রোচ আছে এবং একাধিক সলভিং অ্যাপ্রোচের মাঝে একজন স্টুডেন্ট যে কোনোটা অ্যাডপ্ট করতে পারে, দুইটাই কাছাকাছি এরকম এফিশিয়েন্ট, তখন আমি দুইটাই শেয়ার করার চেষ্টা করব, বা দুইটা হোক তিনটা হোক যতগুলো থাকে সবগুলোই শেয়ার করার চেষ্টা করব। তো আমরা চলো এই ভিডিওটার আমরা সলভিংটাতে হাত দিই। এখন প্রথমেই যে চ্যাপ্টারটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক। আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এটা 24-25 সেশনে সাস্টে আসছিল। এখানে কি বলা হয়েছে, এখানে বলা আছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স এ এর জন্য ট্রেস অফ এ ইন্টু এ ইনভার্স এর মানটা জানতে চাইছে। এটা কিন্তু বেশ সহজ একটা কোয়েশ্চেন, এটা আমাদের দেখেই বলতে পারা উচিত। কি হবে উত্তরটা একটু দেখি আমরা। এখানে এ আর এ ইনভার্স, তার মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে ওর ইনভার্স ম্যাট্রিক্স গুণ করছি, তাহলে কি আসবে? কোন একটা ম্যাট্রিক্সের সাথে ওর ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই আসবে, তাই না? এখন এই যে আই আসবে, এটা ট্রেস জানতে চাইছে। এখন কথা হচ্ছে আই ম্যাট্রিক্সটা কত ক্রমের, এ ম্যাট্রিক্সটা যত ক্রমের ছিল আইটাও ঠিক তত ক্রমেরই হবে। তাহলে এর এ ছিল 3/3 ক্রমের, তাহলে আইটাও আসবে 3/3 ক্রমের। তো এখন একটা 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি আমরা চিন্তা করি, তাহলে বুঝাই যাচ্ছে এর ট্রেস কত হবে, ট্রেস হবে 1 + 1 + 1 3। খুব সিম্পল, তাহলে এখানে আনসারটা হবে 3। তাহলে আমরা মোটামুটি মুখে বলে ফেললাম যে আমরা কি চিন্তা করে এই জিনিসটা দেখেই বলে দেওয়া যাচ্ছে, বুঝছি? তারপরে এখন আমরা একটু ওটার বেসিসে ডকুমেন্টেশনের খাতিরে আমরা আসলে যতটুকু লেখার প্রয়োজন সেই জিনিসটা একটু লিখে দেখব। বোঝা গেছে কথাটা? আমি কিন্তু পুরো ভিডিও জুড়ে এইভাবেই আগানোর চেষ্টা করব। সরলরেখার প্রবলেমগুলোতে আমার কি মনে হচ্ছে, মনে করো যে কোনো একটা প্রবলেমে বলছে যে এর সমান্তরাল এবং এই বিন্দু দিয়ে যায়, তারপরে আরেকটা শর্ত দিছে। তো এইভাবে করে যখন তোমাকে এই ব্যাপারগুলো এইভাবে বলবে, তখন আমি কি ভাবতেছি ওই কোয়েশ্চেনটার বেসিসে সেটা আমি আগে শেয়ার করে নিব, বুঝছি? এই জিনিসটা কেন করতেছি সেটাও কিন্তু তোমাদের বলছি। তো তোমাদের দায়িত্ব থাকবে যে এই ভিডিওটা যখন দেখতেছো তখন অবশ্যই যদি এইখানকার যে চ্যাপ্টার 3টা ম্যাট্রিক্স, সরলরেখা এবং বৃত্ত, সেগুলোর থিওরি তোমার মনে হয় যে একটু আমার রিভিজিট করা দরকার, একটু রিকল করা দরকার, একটু রিকল করে নিও। এখন থিওরি রিভিজিট করা মানে কি, মানে হচ্ছে যে জাস্ট ওইটার কোর বেসিক পার্টগুলা, জাস্ট ওভারঅল জিনিসগুলা, যে আচ্ছা ঠিক আছে ম্যাট্রিক্সের কেসে, নির্ণায়কের কেসে একদম ওভারঅল আমাদের সূত্র বলো বা মেইন থিমটা, এই জিনিসগুলো দেখে নেওয়া উচিত। যেমন তুমি সরলরেখার কেসে দেখে নিতে পারো যে কোনো একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কিভাবে লিখতাম, তারপর ওটা কোনো একটা বিন্দু দিয়ে গেলে কিভাবে করতাম, তারপরে আমরা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডকের কেসে সমীকরণগুলো কীরকম হতো, কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব কিভাবে আমরা কোন সূত্র দিয়ে বের করি, মানে এক কথায় মোটা দাগে আমাদের আসলে ফর্মুলাগুলো একদম মেইন থিমটা, বুঝছি? এই জিনিসটা দেখে নিবা প্রথমে। তারপরে কি করবা, তারপরে এই যে আমি প্রবলেমগুলো একের পরে গো থ্রু করতেছি, অবশ্যই যখনই স্ক্রিনে একটা প্রবলেম অ্যাপিয়ার করলো, আমি পড়ার আগেই আমি কোয়েশ্চেনটা গো থ্রু করলাম, গো থ্রু করার পর তো আমি আমার থট প্রসেসটা শেয়ার করব। তার আগেই তুমি ভিডিওটা পজ করবা, তুমি চিন্তা করবা
প্রথমে কোয়েশ্চেনটা গো থ্রু করলা, গো থ্রু করার পরেই প্রথমে আগে সাজাবা, আগে স্থির হয়ে সাজাবা যাচ্ছা এটা আমি অ্যাজ আ স্টুডেন্ট যখন পরীক্ষার হলে ফেস করতেছি, তখন যদি আমি একদম এক্স্যাক্ট পরীক্ষার হলে ফেস করতাম, এক্সাম হলে যদি ফেস করতাম, আমি আসলে আমার থট প্রসেস কীরকম হতো, আমি আসলে কোন দিকে যাওয়ার টেন্ডেন্সি রাখতাম, এটা মাথায় চিন্তা করলা। তারপরে ওই জিনিসটা সলভ করবা নিজে নিজে। লেন্দি হোক, মনে করো তুমি সেটার এফিশিয়েন্ট সলিউশনটা তোমার জানা নেই, কোনো সমস্যা নেই, লেন্দি হোক, তুমি জাস্ট নিজে সলভ করো। নিজে সলভ করলা, তুমি পারলা বা না পারলা, নিজের বেস্টটা দিয়ে ট্রাই করলা। এরপরে তুমি তখন ভিডিওটা আবার চালু করো, তখন সেইখানে আমার এক্সপ্লেনেশনটা দেখো, বুঝছো? এইভাবে করে তুমি যদি পুরো ভিডিওটা দেখতে পারো তাহলে তোমার জন্য এটা সবচেয়ে এফিশিয়েন্ট হবে। আদারওয়াইজ ঝামেলাটা হবে কি জানো, তুমি যখন এখানে দেখতেছো, মনে করো যে তুমি এটা কোনো ট্রাই আউট করতেছো না, প্রবলেমগুলো এগুলো তুমি কোনো চিন্তা করতেছো না, নিজের মাথা খাটাচ্ছ না, তখন তুমি জাস্ট ভিডিওটা আমি সলিউশন করে দিচ্ছি একের পর এক, সেই জিনিসটা দেখতে থাকতেছো। এখানে তোমার নিজের চিন্তার কোনো জার্নি থাকলো না। অ্যান্ড তুমি যদি নিজের চিন্তার কোনো জার্নি না রাখো, তাহলে আসলে তুমি এরকম হুট করে কোনো যখন কোয়েশ্চেন আসবে, তখন কিন্তু সেক্ষেত্রে তুমি আর অত সহজে, অত কুইকলি, অত এফিশিয়েন্টলি চিন্তা করে সলিউশনের যে অ্যাপ্রোচটা, সলভিং অ্যাপ্রোচটা, সেটা বের করতে পারবে না, বুঝছি? সো অবশ্যই নিজের মাথা খাটতে হবে, তোমাকে অবশ্যই এটা নিজের স্বার্থেই করতে হবে। তো দেখো, তাহলে আমি মোটামুটি ভিডিওটা কিভাবে দেখতে হবে এবং আমি ভিডিওটা কিভাবে ক্যারি অন করব সেই পুরো ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার করছি। এখন যেখানে ছিলাম, যেখানে ছাড়ছি, সেখান থেকে আবার কন্টিনিউ করি। আমরা তাহলে এইটার মুখে মুখে এই জিনিসটার যে সমাধান বলে দেওয়া যাচ্ছে সেই জিনিসটা বলে ফেলছি, এখন জাস্ট একটু লিখে লিখে জিনিসটা দেখি। তো এখানে আমাদের ছিল এ আর এ ইনভার্স আমরা গুণ করছি, তাহলে এ আর এ ইনভার্স গুণ করলে আই আসবে। এখন কথা হচ্ছে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা, এটা কত ক্রমের আসবে? এর ক্রম যত ছিল ঠিক সিম্পলি তত ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, অর্থাৎ 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। এইটার কি চাওয়া হয়েছে? এইটার ট্রেস চাওয়া হয়েছে। তাহলে 3/3 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? খুবই সিম্পলি 3 হবে। কেন? কারণ আমরা এমনিতেই বুঝতে পারতেছি যে 3/3 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে কীরকম হবে বলো? এখানকার সেই জিনিসটা দেখতে এরকম হবে। তাহলে বুঝাই যাচ্ছে ট্রেস মানে তো হচ্ছে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল, তাই না? তাহলে এই তিনটা জিনিসের যোগফল। এই তো। আর এখানে আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে পারি যে ট্রেস অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে n/n, সেটার কত হবে? তার ট্রেস হবে n। এভাবে করেও চিন্তা করা যায়। এই তো, বুঝছি এটা ঠিকঠাক, সামনে আগাই। এরপরে এই কোয়েশ্চেন, এখন তোমার কাজ কি হবে বুঝছো? আমি কিন্তু এই জিনিসগুলোতে জোর দিচ্ছি যাতে করে তোমাদের জন্য ভিডিওটা দেখা এফিশিয়েন্ট হয়। শুধু শুধু ভিডিওটা দেখে গেলাম, নিজে কোনো মাথা খাটালাম না, খুব একটা লাভ কি হবে? খুব একটা লাভ কিন্তু হওয়ার কথা না। পার্সোনাল, নিজের যদি পার্সোনাল অ্যাপ্রোচে চিন্তা করি, তো আমাদেরকে নিজেদের লাভের কথা চিন্তা করতে হবে। আচ্ছা, এইটা কোয়েশ্চেন দেখার সাথে সাথেই পজ করে ট্রাই করবা। এখন দেখো এখানকার কেসে কোয়েশ্চেনে কি বলছে, 3/3 ক্রমের একটা কর্ণ ম্যাট্রিক্স এর কর্ণ উপাদানগুলোর গুণফল হচ্ছে 2√2। এটা যদি হয়ে থাকে তাহলে √2i - a এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটার কিউবের মান বের করতে বলছে। এই হলো আমাদের কোয়েশ্চেন। এখন কথা হচ্ছে এই কোয়েশ্চেনটাতে না কনটেক্সচুয়াল একটা ভুল আছে। আমাদের কোয়েশ্চেনে যে কনটেক্সটটা বলা আছে এইখানে একটা ভুল আছে। সেই ভুলটা কি? ভুলটা প্রথমে পয়েন্ট আউট করব, তারপরে এইখানে কারেক্ট কোয়েশ্চেনটাতে আমরা পুরো সলভিং অ্যাপ্রোচটা দেখব, এবং সলভিং অ্যাপ্রোচ দেখার শেষে ওই জিনিসটা যে ভুল বলতেছি যে আচ্ছা এখানে এই কোয়েশ্চেনে এই জিনিসটা ভুল আছে, এটা কেন ভুল বলছি সেটাও ক্লিয়ার করে দেবো। আগাই তাহলে। এখানে ভুলটা যেখানে, সেটা হচ্ছে এই কর্ণ কথাটাতে। এইটা আসলে কর্ণ ম্যাট্রিক্স হবে না, এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হবে স্কেলার ম্যাট্রিক্স। এটা কর্ণ ম্যাট্রিক্স হবে না, এটা হবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এখানে কি দাঁড়ালো? 3/3 ক্রমের একটা স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এ। এখন স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ছিল একটু আমরা মনে করার চেষ্টা করি। তো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স যেটার এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা, এই জিনিসগুলা সবগুলা সমান আর বাকি সব কিছু শূন্য। মুখ্য কর্ণ বাদে অন্য যত ভুক্তি আছে সবগুলা কি হবে? শূন্য হবে। তাহলে দেখো এইখানে ছিল কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স মানে কি? কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে যে একটা বর্গ ম্যাট্রিক্স যেটার মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলা, এই যে এই ভুক্তিগুলার কেসে এইখানে এই ভুক্তিগুলা বাদে বাকি সব শূন্য। কি বললাম? কোন একটা বর্গ ম্যাট্রিক্স আছে, এর মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এগুলা বাদে বাকি সবাই শূন্য। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এখন কর্ণ ম্যাট্রিক্সে কি এই শর্ত আছে যে আচ্ছা এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এগুলাকে সবগুলাকে সমান হইতে হবে? এইটা কিন্তু শর্ত
কর্ণ ম্যাট্রিক্সের কেসে নাই, সমান হলেও চলবে না হলেও চলবে। কিন্তু স্কেলার ম্যাট্রিক্স কোনটা, যেটা একটা বর্গ ম্যাট্রিক্স এবং এর মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি কি হতে হবে, সবগুলো ভুক্তি কিন্তু সমান হইতে হবে, অবশ্যই সমান হতে হবে, অসমান হলে চলবে না। এই জায়গাটাতেই ভুলটা, এই কোয়েশ্চেনের কেসে এই জিনিসটা আমরা কারেক্ট করে নিব, এইখানে স্কেলার হবে। এখন তাহলে যদি স্কেলার ম্যাট্রিক্স হয় তাহলে ওটার ফরমেশনটা কীরকম হবে ওই অনুযায়ী আমরা আগাই। তাহলে এই ম্যাট্রিক্সটা এরকম হবে যে এখানে 3/3 ক্রমের বলছে, তাহলে এখানে এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা এগুলো যেহেতু সবগুলো সমান, এগুলোকে আমরা এক্স ধরে নিচ্ছি, বাকি সব ভুক্তি কি হতে হবে, শূন্য হতে হবে। থাকলো। এরপরে এখানে বলছে এই এর কর্ণ উপাদানগুলোর গুণফল হচ্ছে 2√2। তো কর্ণ উপাদান কি কি আছে, কর্ণ উপাদান আছে এক্স এক্স এক্স, এই তিনটা এক্সের গুণফলটা বলে দিছে। তার মানে তিনটা এক্সের গুণফল এক্স কিউব, এইটা 2√2 বলে দিছে। এখন দেখো তো এক্স কিউব যদি 2√2 হয়, খুব সহজে বোঝা যাচ্ছে এক্স হচ্ছে কত, x√2। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু এক্স এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা, এক্স এর মানটা পেয়ে গেলে সুবিধা কি বলতো, এক্স এর মানটা পেয়ে গেলে সুবিধা হচ্ছে আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটা একদম পুরোপুরি পেয়ে গেলাম, এখানে অজানা কিচ্ছু থাকলো না, শুধুমাত্র একটা জিনিসই অজানা ছিল, সেটা হচ্ছে এক্স, তাই না? এখন এই এক্সটার মানই তো আমরা পেয়ে গেছি, তো আলটিমেটলি আমরা পুরো ম্যাট্রিক্সটাই পেয়ে গেলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা এক্স্যাক্টলি কত দাঁড়ালো, সেটা দাঁড়ালো √2 0 0 0 √2 0 0 0 √2 থাকলো। এটা আমরা কত দূর গিয়ে পেলাম, এত দূর গিয়ে, এত দূর রিড আউট করার পরে। বাকি পার্টটুকুতে আগাই। এখন কি চাচ্ছে, গুণফল এত হলে এই √2i - a, এইটা একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টের কিউব চাইছে। তাহলে আগে আমরা এই ম্যাট্রিক্সটা ফর্ম করি, বুঝছি? তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা যদি ফর্ম করতে যাই, √2i - a, একটু খেয়াল করো তো √2i - a মানে কি আসলে। এখানে এই ম্যাট্রিক্সটা দেখতে কিরকম, এই ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এরকম, আর এইখানে কি করতে বলছে, √2i থেকে a মাইনাস করতে বলছে। √2i মানেই তো এটা, বুঝো? √2i এটা করলে যে ম্যাট্রিক্সটা পাবো আর এ ম্যাট্রিক্স, দুটো তো সেম ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স যা √2i ম্যাট্রিক্সও সেম ম্যাট্রিক্স। তাহলে এইখানে কি বলা হচ্ছে, এই যে কোনো একটা ম্যাট্রিক্স থেকে ওকে নিজেকেই বাদ দিচ্ছি, তাহলে আমরা কি পাবো, একটা নাল ম্যাট্রিক্স পাবো বা শূন্য ম্যাট্রিক্স পাবো। তো শূন্য ম্যাট্রিক্সের তো সবগুলো ভুক্তি শূন্য, তাহলে আলটিমেটলি ওর ডিটারমিনেন্টের মান অবশ্যই কি হবে, ডিটারমিনেন্টের মান অবশ্যই শূন্য, সেই শূন্যের উপরে কিউব দিতে বলছে, তাহলে ঘুরে ফিরে শূন্যই হবে। তাহলে এখানে আমাদের আনসারটা 0 হবে। বললাম, মুখে মুখে বলে ফেললাম, আই হোপ বুঝছো। তাও স্টিল আমরা একটু লিখে লিখে জিনিসগুলো দেখি। তাহলে এখানে √2i - a, এই ম্যাট্রিক্সটা আমরা আগে ফর্ম করি। হ্যাঁ, তাহলে এখানে √2i - a, তাহলে এখন √2i মানে কি বুঝো, √2i মানে হচ্ছে √2i এর সাথে গুণ হবে। এখন আইটা কত ক্রমের, এইখানে যেহেতু √2i - a এই অপারেশনটা কমপ্লিট করা গেছে, সো অফকোর্স এর যত ক্রম হবে আই এরও তত ক্রমই হবে। এ তো হচ্ছে 3/3 ক্রমের, তার মানে আইটাও 3/3 ক্রমের, অর্থাৎ আইটা হচ্ছে এখানে 1 0 0 0 1 0 0 0 1 থাকলো। এইখান থেকে এ কে বাদ দিতে বলছে, তাই না? তাহলে এ কত, √2 0 0 0 √2 0 আর 0 0 √2। এখন তুমি দেখো তো এই যে √2 আর এইটা, এই দুটা জিনিস যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে, কোন একটা স্কেলারের সাথে কোন একটা ম্যাট্রিক্স যখন আমরা গুণ করি তখন আসলে কি হয়, ওই স্কেলারটাকে ম্যাট্রিক্সটার ভেতরে নিয়ে গেলে সেটা সবগুলো ভুক্তির সাথে গুণ হয়ে যায়। অর্থাৎ এখানে √2 বাইরে আসে, এটাকে যদি আমরা ভেতরে নিয়ে যাই ম্যাট্রিক্সের ভেতরে, তাহলে এই √2টা সবগুলো ভুক্তির সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে সবগুলো ভুক্তির সাথে যদি গুণ হয়ে যায় তাহলে কি দাঁড়াবে একটু দেখো তো, এটা এরকম দাঁড়াবে না যে √2 0 0 0 √2 0 0 0 √2। এখন এখানে কি হলো, তাহলে এই যে √2 এর সাথে গুণ হয়ে গেল, তো আলটিমেটলি এ ম্যাট্রিক্স যা ছিল এটা তো হুবহু তাই আসলো। দেখো এই যে এ ম্যাট্রিক্স যা ছিল এটা হুবহু তাই আসলো। তাহলে এখান থেকে কি বলছে, এখান থেকে আবার এই ম্যাট্রিক্সটাকে বিয়োগ করতে বলছে, তাহলে আলটিমেটলি নিজের থেকে নিজেকেই বিয়োগ করতে হচ্ছে। তাহলে √2 0 0 0 √2 0 0 0 √2, তাহলে এখান থেকে এটা নিজের থেকে নিজেকে বিয়োগ করলে কি দাঁড়াবে, নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স এখানে চলে আসবে। এই তো জিরো ম্যাট্রিক্স থেকে গেল। এখন এইবার কি বলছে বুঝো, এইখানে এই ম্যাট্রিক্সটা ফর্ম করছে, তারপরে এই যে এখানে এই মডের মতো চিহ্ন, তার মানে কি ডিটারমিনেন্ট মিন করছে। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করতে হবে। তাহলে ম্যাট্রিক্স তো নাল ম্যাট্রিক্স আসছে, নাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফকোর্স কি হবে, 0 হবে। তাহলে এইটার যদি আমরা ডিটারমিনেন্ট লিখি √2i - a, এইটার ডিটারমিনেন্ট হচ্ছে 0। এখন ওর ডিটারমিনেন্টের মানের উপরে আবার কি দিছে,
কিউব দিছে, সো আলটিমেটলি এইখানে জিরোর উপরে কিউব দেওয়া মানে জিরোই আসবে, খুব সহজ জিনিস। তাহলে এখানে জিরোই হবে আমাদের আনসার, এই ডি নাম্বার অপশনটা হবে কারেক্ট আনসার। দেখো বুঝছো কিনা, সিম্পল জিনিস কিন্তু। এইখানে আলটিমেটলি আমাদের প্রথমে আমরা কোয়েশ্চেনের কারেকশনটা দেখছি যে এখানে আসলে কর্ণ হবে না বরং স্কেলার হবে, তারপরে সেখান থেকে আমরা ধাপে ধাপে জিনিসগুলো আগাইছি। প্রথমে এর যে কথা বলছে স্কেলার ম্যাট্রিক্স, তো আমরা এর ফরমেশনটা বিল্ড করছি, তারপরে এখানে একটা তথ্য দিয়ে দিছে যে কর্ণর উপাদানগুলোর গুণফল এত, তাহলে সেইখান থেকে এইটার মান পেয়ে গেছি, তার মানে এক্স্যাক্টলি এ পেয়ে গেছি। তারপরে বলছে √2i - a, এখন √2i যা এও তো তা, তাই না? তো তখন ওইখান থেকে ওই যে সবগুলো জিনিস দেখায় আমরা দেখলাম যে এখানে ওদের বিয়োগফলটা আসতেছে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে বলছে, নাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0, তার উপরে কিউব দিতে বলছে। এই তো কাজ, আশা করা যায় সবগুলো জিনিস বুঝছি। এইবার আমরা ফাইনাল পয়েন্টটা নিয়ে আলোচনা করব। ফাইনাল পয়েন্টটা কোনটা? এই যে এখানে যে আমরা বলছিলাম যে কোয়েশ্চেনে একটা ভুল আছে, কনটেক্সচুয়াল একটা এরর আছে, যেখানে কর্ণ ম্যাট্রিক্স না হয়ে এখানে স্কেলার ম্যাট্রিক্স হবে। এখন কথা হচ্ছে এই জিনিসটা কেন কনটেক্সচুয়াল এরর বলছি, এটা কি আসলেই এরর কিনা সেই ব্যাপারটুকু একটু আলোচনা করি। হ্যাঁ, এখানে দেখো কর্ণ ম্যাট্রিক্সের কেসে ওর আসলে এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলা, এইগুলোর কেসে এইগুলো বাদে, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো বাদে অন্য সব কিছু শূন্য হইতে হয়, তাই না? তো এখন এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তি বাদে অন্য সব কিছু শূন্য, তাহলে এই যে এই বরাবর থাকবে ভুক্তি, তাহলে এই বরাবর ভুক্তিগুলা সবগুলো সমান হইতে হবে এরকম কোনো শর্ত নাই কর্ণ ম্যাট্রিক্সের বেলা। তাহলে এগুলো যদি সবগুলো সমান হওয়ার শর্ত না থাকে, তাহলে এটা এক্স, এটাকে আমি একদম এক্স বলতে পারি না। এটা কি হয়ে যাবে XYZ, কারণ আলটিমেটলি ইউ আর নট শিওর যে তারা আসলে সবাই সেম, কারণ সবাই যে সেম হইতেই হবে এমন কোনো কথা তো এখানে নাই কর্ণ ম্যাট্রিক্স থাকলে। তাহলে আসলে কি দাঁড়ায়, XYZ থাকতেছে এখানে। এখন XYZ থাকলে কর্ণ উপাদানগুলোর গুণফল বলছে 2√2, তার মানে কি আসবে x³ = 2√2 না এসে তখন আসবে XYZ = 2√2। এখন XYZ = 2√2 অসংখ্য উপায় হইতে পারে। XYZ তিনটা সংখ্যার যদি গুণফল 2√2 আসে, এটা তো অসংখ্যভাবে হইতে পারে, তাই না? এখন এই যে অসংখ্যভাবে হইতে পারে, এই অসংখ্য উপায়ের কারণে আমরা কি পাবো, এর অসংখ্য রকম কি পাবো, এর অসংখ্য রকম ফর্ম পাবো, এ অনেক রকম হবে। এখন এ যদি অনেক রকম হয়, √2i - a এইটাও অনেক রকম হবে, অ্যান্ড এইটা অনেক রকম হলে আলটিমেটলি ঘুরে ফিরে এটার ডিটারমিনেন্টটাও অনেক রকম হবে, অর্থাৎ এটাকে স্পেসিফাই করা যাবে না। এটা একদম এক্স্যাক্টলি পার্টিকুলারলি বলা যাবে না যে এটার মানে এত হবে, এটার মান 0ই হবে, এই জিনিসটা ক্লিয়ারলি বা স্পেসিফিক্যালি পার্টিকুলারলি বলা যাবে না তখন। বুঝছি, এখানে আসলে তারা কর্ণ ম্যাট্রিক্স না দিয়ে স্কেলার ম্যাট্রিক্স হতো, ভুলে হয়তো বা কর্ণ ম্যাট্রিক্স দিয়ে ফেলছে। বুঝা গেছে? এই তো এই কি কারণে এই জিনিসটা এইখানে আসলে কনটেক্সচুয়ালি ভুল, সেই জিনিসটাও ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করলাম, যে ওখানে আসলে ওইটা থাকলে জিনিসটা স্পেসিফিক হয় না। ওকে, তাহলে এখানে আমাদের আনসারটা থাকলো 0। এরপরেরটাতে আগে, এরপরের কোয়েশ্চেনে বলছে এক্স এর কোন মানগুলোর জন্য এই ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। এখন দেখো কোনো ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া না যায়, তার মানে কি? তার মানে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ ওর নির্ণায়কের মান হচ্ছে 0। তাহলে এখানে বলছে এই যে এই ম্যাট্রিক্সটার কোনো বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, তার মানে এটাকে কি হতে হবে, এটাকে হতে হবে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ এর নির্ণায়কের মান হতে হবে 0। তাহলে এইখানে তার মানে প্রশ্নটার ওভারঅল মিনিং দাঁড়ালো যে এক্স এর কোন মানগুলোর জন্য এইটার নির্ণায়কের মান হবে কত, 0। তাহলে সেই জিনিসটাই বিল্ড করে আগাই তাহলে। এখন দেখো এখানকার কেসে এই যে আমাদের যেহেতু এমসিকিউ, এটা তো লিখিত কোনো কোয়েশ্চেন না, এমসিকিউ এর কেসে সুবিধা হচ্ছে আমাদের অপশনস থাকতেছে। অপশনস থাকার সুবিধা হচ্ছে অনেক কেসে কি করা যায়, ক্যালকুলেটর দিয়ে অপশনগুলো চেক করে করেই আনসারটা জাজ করা যায়। এইখানেও কিন্তু তাই করা যাবে। খেয়াল করো এইখানে যেহেতু আমাদের 4টা অপশন আছে, এইখানে আমাদের এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ABCD এইখানে যে মানগুলো দেওয়া আছে এক্স এর, এই মানগুলো দিয়ে বসায় বসায় আমরা চেক করে দেখতে পারি যে কোনটার জন্য আসলে আমাদের কি হচ্ছে, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মান 0 হচ্ছে। যেখানে হবে সেটাই আমাদের কারেক্ট আনসার। মনে করো এতে 6 দিয়ে হলো, -2 দিয়ে হলো না, তাহলে এই জিনিসটা উত্তর হবে না। এখানে -6 -2 কোনোটা দিয়েই হলো না, সি নাম্বারে -6 দিয়েও হলো, 2 দিয়েও হলো, এক্স এর মান -6 বসালেও চলবে, 0 হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু, 2 বসালেও চলবে, 2 বসালেও ডিটারমিনেন্টের ভ্যালু 0 হচ্ছে, তাহলে এইটাই হবে কারেক্ট আনসার। বুঝছি, তাহলে আলটিমেটলি আমাদের এইখানকার প্রথম সলভিং অ্যাপ্রোচ হচ্ছে এইটা কিন্তু ক্যালকুলেটারে চেক করা যায়, এটা বাই ক্যালকুলেটর আমরা এটা চেক করে এটা সলভ করে ফেলতে পারি।
চলে গেল। এখন দ্বিতীয়ত এই জিনিসটা যদি আমরা জাস্ট হাতে কলমে নিজেরা একটু সলভ করে আনতে চাই সেটাও করতে পারি। সেটার কেসে কি করা যায় খেয়াল করো, এখানে আমাদের এক্স এর ওই মানগুলো বের করতে হবে যার জন্য এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কি হবে, 0 হবে। এখন এইটার নির্ণায়কের মান আমাদের বের করতে হবে, তখন যে কাজটা করা যায়, যে কাজটা করলে সুবিধা হয় সেটা হচ্ছে যখনই কোনো ম্যাট্রিক্সের মধ্যে কোনো ভুক্তি 0 হবে, এক বা একাধিক ভুক্তি 0 হবে, আমাদের ওই যে 0 ভুক্তি আছে এরকম সারি বা এরকম কলাম বরাবর বিস্তৃত করলে বা বিস্তার করলে সুবিধা হয়। দেখো কথাটা বুঝো, সিম্পলি আমি আবার রিপিট করে দিই, তারপর এক্স্যাক্ট উদাহরণে যাব। এইখানে আমি কি বলছি, কোনো ম্যাট্রিক্সের মধ্যে যখন এক বা একাধিক ভুক্তি 0 হয়ে গেছে, তো ওই 0 ভুক্তি যেই রোতে বা যেই কলামে আছে ওই রো বা ওই কলাম বরাবর বিস্তার করলে আমাদের আসলে নির্ণায়ক বের করাটা সুবিধাজনক হয়। 0 আছে যেহেতু, এইখানে দেখো এই জিনিসটা আমরা যদি ইমপ্লিমেন্ট করি এখানে, তাহলে যেটা মিন করতেছে সেটা হলো এরকম, এইখানে আসলে দুইটা ভুক্তি 0 আছে, এখানে একটা 0, এখানে একটা 0, বুঝছি। এখন এই যে 0 যুক্ত ভুক্তিগুলা এইখানে, তাহলে আমরা কি করলে সুবিধা হবে, এই 0 যুক্ত ভুক্তির রো বা কলাম ওয়াইজ আমরা যদি বিস্তার করি তাহলে সুবিধা হবে। অর্থাৎ এই যে এই 0টা আছে এর কলাম বা এর রো এই বরাবর যদি বিস্তার করি তাহলে জিনিসটা সুবিধা হবে, কারণ একটা ভুক্তির জন্য আমাদের আসলে হিসাব করতে হচ্ছে না। ঠিক একইভাবে এই যে এইখানে একটা 0 আছে, তাহলে এর রো হচ্ছে এই যে থার্ড রোটা আর এর কলাম হচ্ছে থার্ড কলামটা, তো এই থার্ড রো বা থার্ড কলাম বরাবর আমরা যদি বিস্তার করি তাহলে আসলে আমাদের কি হবে, সুবিধা হবে, বুঝছি। এই কথাটাই মিন করছি আমি। তাহলে এখন আমরা হিসাব করি, যে কোনো একটা দিক দিয়ে তুমি হিসাব করতে পারো, জিরোগুলো ইউজ করে রো বা কলাম ওয়াইজ করতে পারো। আমি মনে করো এই 0 যুক্ত ভুক্তি হচ্ছে এই যে এখানে এইটা, তাহলে এইটার কলাম বরাবর আমি কি করতেছি, ডিটারমিনেন্টের জন্য আমি বিস্তার করে দিচ্ছি। তাহলে বিস্তার করে দিলে কি দাঁড়াবে দেখো, এই প্রথম কলাম বরাবর আমি যদি বিস্তার করে ফেলি তাহলে এইখানে আসতেছে এক্স, এক্স থাকে, এক্স থাকার পর এখান থেকে থাকতেছে এক্স ইন্টু 0, আর ওইখানে 3 ছিল -3, তার মানে -3 সিম্পলি। তারপরে 0 এর জন্য হিসাব করতে হচ্ছে না, তাহলে x - 4 এ চলে যাই, তাহলে x - 4 ইন্টু কি হবে, x - 4 এর জন্য থাকবে -1 ইন্টু -3 মানে 3, 3 প্লাস x। এই তো এই যে এইটা ওই বরাবর বিস্তার করে আমরা ওর ডিটারমিনেন্টের মানটা আনলাম, এই মানটা 0 হতে হবে। তাহলে এখন x এর মান বের করি, এখানে থাকে -3x, আবার এখানে থাকে +3x, তারপরে এখান থেকে থাকে x², আর এখান থেকে থাকে -12, তারপরে আসতেছে কত, তারপরে আসে -4x। এই তো তাহলে এখানে -3x + 3x চলে গেল, থাকলো x² - 4x - 12 = 0। তাহলে এটার মূলগুলো কি আসে দেখো তো, এটার মূল কি আসে না যে 6 আর -2 কিভাবে আসে দেখো, এই -6 + 2x - 12, মানে আমি পুরোটা হিসাব করে দেখাচ্ছি, তুমি তো এত দূর আসার পর ক্যালকুলেটর ইউজ করবা, সিম্পল। তাহলে এখানে আমরা যদি x কমন নিই তাহলে x - 6, আর এখানে +2 কমন নিলে x - 6। এই তো তাহলে আমাদের থাকতেছে x - 6 ইন্টু x + 2 = 0, অতএব x এর মানটা হচ্ছে হয় 6 না হয় -2। এই তো তাহলে আমাদের এ নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। আই হোপ এই জিনিসটা বোঝা গেছে। আমি দুই উপায়ে সলভিং অ্যাপ্রোচটা বলার ট্রাই করছি। সামনে আগাই। এই যে এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেন বলো বা এই ধরনের কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। এটা বুয়েট প্রিলিতে আসে, এটা এমনি আমাদের যে ভার্সিটির যে ঢাকা ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি, এই যে ভার্সিটি কগুলোতে যতগুলো ভার্সিটি কয়ের আন্ডারে আছে সে সবগুলোতে আসে। তারপরে এই জিনিসটার কেসে এটা তোমার হচ্ছে সিকেরুয়েটে আসে। এই ব্যাপারটা ভীষণ কমন, অ্যান্ড এটা এখান থেকে কোয়েশ্চেন আসলে মিস করা যাবে না, বুঝছি, এটা ভুল করা যাবে না। তো এইটার কেসে কি কি প্রপার্টি ইউজ হয় না হয় সবগুলো আমি একে একে বলে দিচ্ছি। এই ধরনের কোয়েশ্চেন আসলে মোটেও ভুল করা যাবে না, খুবই আসে, প্রতি বছরই দেখা যায় যে কোথাও না কোথাও এই জিনিসটা চলে আসছে। তো এখানকার কেসে এখানে মেইনলি যে ঘটনাগুলো ঘটে সেইগুলোর আমি মেইন উপাদানগুলো কোয়েশ্চেনের যেগুলোতে আমাদের ফোকাস করতে হবে সেই জিনিসটা বলে দিই। এখানে মূলত কোনো একটা ম্যাট্রিক্সের কেসে ওর ডিটারমিনেন্টের ভ্যালুটা বলে দেওয়া থাকলো, এরপরে ওই যে ওই ম্যাট্রিক্সটার ক্রমটা বলে দেওয়া থাকে। এই যে তার মানে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বলে দিছে, ওর ক্রম বলে দিছে, এরপরে সেইখান থেকে কোন একটা স্কেলারের সাথে ওই ম্যাট্রিক্সটা গুণ করা হয়েছে, তারপরে ওর ইনভার্স করা হয়েছে। এখন ইনভার্সটা স্কেলার দিয়ে গুণ করার আগে হইতে পারে, পরে হইতে পারে, 1/, হইতে পারে, এরকম অনেক কিছু করে পেঁচায় দেওয়ার ট্রাই করবে। এখন আমাদের যদি জাস্ট আমরা বেসিক থিমটা
বেসিক থিমটা যদি ঠিকঠাক বুঝে যাই তাহলে এই ধরনের যে কোনো কোয়েশ্চেন আসলে আমরা সলভ করতে পারবো। তাহলে আগে আমরা একটু এটার প্রপার্টিটা দেখে নিই। হ্যাঁ, এটার প্রপার্টিটা কীরকম? এখানকার প্রথম যে প্রপার্টি যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এরকম যে কোনো একটা স্কেলার দিয়ে যখন আমরা কোনো একটা স্কেলার দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করতেছি তখন ওর ডিটারমিনেন্টের কেসে কী চেঞ্জেস আসতেছে সেটা। এখন সেখানকার কেসে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমরা এম দিয়ে, মনে করো এম হচ্ছে একটা স্কেলার মানে তো বুঝো সিম্পলি একটা ভ্যালু দিয়ে আমরা কি করতেছি, কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ দিতেছি। এই মনে করো এ একটা ম্যাট্রিক্স ছিল, এখন এ একটা ম্যাট্রিক্স ছিল, আচ্ছা আমি সিম্পলি যদি এইভাবে দিয়ে শুরু করি, এ একটা ম্যাট্রিক্স ছিল, এই এ ম্যাট্রিক্স এটা হচ্ছে n বাই n ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, আর এইটার ডিটারমিনেন্টের ভ্যালু মনে করো তোমাকে দেওয়া আছে যে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডি, ডিটারমিনেন্টের ডি দিয়ে আমরা প্রকাশ করলাম। এখন আমি কি করলাম, আমি একে এম দ্বারা গুণ করলাম, এম একটা স্কেলার, এম দ্বারা গুণ করে এখন আমি এর ডিটারমিনেন্টের ভ্যালু চাচ্ছি যে আচ্ছা এর ডিটারমিনেন্ট তো তুমি জানো ডি, তাহলে এম এর ডিটারমিনেন্ট কত হবে। সেখানকার কেসে এইখানকার উত্তরটা হয় m টু দি পাওয়ার n d, বুঝছো, m টু দি পাওয়ার n d। এই ব্যাপারটা আসে, এইটা মানে প্রথম বৈশিষ্ট্য। এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে গেলে এই প্রথম বৈশিষ্ট্যটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এখানকার কেসে এটা কিভাবে হয় সেটাও আমি একটু আইডিয়া দিয়ে রাখি, যাতে করে জাস্ট মেক সেন্স করে জিনিসটা। আই হোপ তোমরা এটা জানো। স্টিল এখানে ব্যাপারটা হচ্ছে, যখন আমরা কোনো একটা স্কেলার দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করতেছি, একটু আগে করছি না একটা কোয়েশ্চেনে তো আমরা এই কাজটা করছি, সেখান থেকে বলি। এই মনে করো এইখানে এই যে আই এর ডিটারমিনেন্ট তুমি জানো 1, এখন তাহলে √2i এটার ডিটারমিনেন্ট কত হবে সেই জিনিসটা যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে আসলে কি হবে? ঘটনাটা হলো, কোন একটা স্কেলার দিয়ে যখন আমরা কোন একটা ম্যাট্রিক্সকে গুণ করতেছি, স্কেলারটা ভিতরে ঢুকলে কি হয়, সবগুলো ভুক্তির সাথে গুণ হয়। সবগুলো ভুক্তির সাথে গুণ হয় মানে হচ্ছে সবগুলো রো এর সাথে আমরা চিন্তা করতে পারি গুণ হয়, অথবা সবগুলো কলামের সাথে। এখন এই যে একটা রো থেকেই যদি আমি কমন নেই তাহলে একবার আসবে, দুইটা রো থেকে যদি কমন নেই দুইবার আসবে, তিনটা রো যদি সেখানে থাকে তিনবার আসবে। অর্থাৎ যতগুলো রো বা যতগুলো কলাম, যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স থাকবে, ডিটারমিনেন্টের কনসেপ্টই তো স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লিকেবল। এখন স্কোয়ার ম্যাট্রিক্সের কেসে তুমি চিন্তা করো, একটা রো থেকে যখন তুমি কমন নিয়ে বের করবা একবার আসলো, দুইটা রো থেকে দুইবার, তিনটা রো থেকে তিনবার, যদি n সংখ্যক রো থাকে তাহলে n বার সেটা বের হবে, তাই না? এখানে গুণ হওয়ার সময় যখন ম্যাট্রিক্সের সাথে গুণ করছো একবার সিম্পলি গুণ করছো, ভেতরে গেছে, কিন্তু ভেতরে গিয়ে তো সবগুলো ভুক্তির সাথে গুণ হয়েছে, যখন ডিটারমিনেন্ট নিতেছো, ডিটারমিনেন্টের সময় কমন নেওয়া যায় কোত্থেকে, প্রত্যেকটা রো থেকে। তো প্রত্যেকটা রো থেকে যদি একে একে কমন নিতে থাকো, সেখানে যদি n সংখ্যক রো থাকে তাহলে কি আসবে, √2টা কয়বার আসবে, n বার আসবে না? যার কারণে কি হয়, m দ্বারা যদি আমরা গুণ করি, এই যে দেখো এইবার প্রপার্টিটা খেয়াল করো, m দ্বারা যখন গুণ করছি, একবার m দ্বারা গুণ করছি, তাহলে m ভিতরে গেছে, এর ভিতরে গিয়ে সববার সাথে গুণ হয়েছে, সবগুলো ভুক্তির সাথে গুণ হয়েছে। এখন যখন আমি ডিটারমিনেন্ট চিন্তা করতেছি, m কে যখন আমি কমন নিব, তখন আমরা দেখতেছি যে আচ্ছা m কে কমন নেওয়ার কেসে ও প্রত্যেকটা রো থেকে কমন নেওয়া যায়, অথবা প্রত্যেকটা কলাম থেকে, যেভাবে তুমি চিন্তা করো। এখন যখন তুমি কমন নিচ্ছ, এখন প্রত্যেকটা রো থেকে কমন নিলে এখানে n সংখ্যক রো আছে, n সংখ্যক রো থেকে কমন নিলে n সংখ্যক বার কমন নেওয়া যাবে, তাহলে n সংখ্যক বার m আসবে, তাহলে একটা m আসলো, তারপরে এবার m আসলো, m স্কোয়ার হয়ে গেল, তারপরে এবার m আসলো, কিউব হয়ে গেল। এইভাবে করে করে যতগুলো রো থাকবে m টু দি পাওয়ার n তত হয়ে যাবে। বুঝছি কেন হয়েছে সেটা সহ বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? ফাইন। এরপরে আমরা দ্বিতীয় প্রপার্টিতে যাই, যেটা কাজে লাগবে। দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রপার্টিটা হচ্ছে এরকম যে আমরা যদি এইখানে এই একটা ম্যাট্রিক্স আছে যেটা n বাই n ক্রমের, এখন এইটার ডিটারমিনেন্ট তুমি জানো যেটা, সেটা হচ্ছে d। এখন এর যদি ইনভার্সের ডিটারমিনেন্ট তুমি বের করতে যাও, ইনভার্সের ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছ, এই ইনভার্সের ডিটারমিনেন্ট খুবই সিম্পলি কি হয়ে যাবে, জাস্ট সিম্পলি এই ইনভার্সের কেসে এইখানে পাওয়ারটা তুমি চিন্তা করতে পারো এভাবে যে এই ডিটারমিনেন্টের ভেতরে পাওয়ার রাখা আর বাইরে পাওয়ার রাখা সেম, এটা এভাবে অ্যাক্ট করে, কাজ করে, এটা ওর প্রপার্টি। তার মানে এই যে -1টা, এই পাওয়ারটা এটা ভেতরে রাখা যা বাইরে রাখাও তাই, অর্থাৎ সিম্পলি আমি এর ভেতরে রাখা যা বাইরে রাখাও তাই। তাহলে এখান থেকে ভেতর থেকে বাইরে খুব সিম্পলি স্লাইড করা যায়। তাহলে স্লাইড যদি আমরা করি তাহলে কত আসে বলো, এইখানে ডিটারমিনেন্ট তার উপরে ইনভার্স 1 হয়ে গেল, তাহলে ডিটারমিনেন্ট তো একটা সিম্পলি ভ্যালু, এর ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে d, তাহলে d ইনভার্স অর্থাৎ 1/d, এই তো এরকম। তাহলে এখান থেকে এই দুইটা প্রপার্টি আমরা ঠিকঠাক বুঝলে এবং অ্যাপ্লাই করতে পারলে কাজটা খুবই সহজ হয়। তাহলে দেখো এইবার এই দুইটা প্রপার্টি আমি ধীরে সুস্থে বলার ট্রাই করছি, কারণ এগুলো অসংখ্য কোয়েশ্চেনে কাজে লাগে, খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা। তাহলে এখানে এইবার এইটা বুঝে বুঝে আমরা দেখি তো এইটা সলভ করতে পারি কিনা, প্রত্যেকটা স্টেপ বুঝে কাজগুলো করে আগাবো, অবশ্যই এটা সলভ করতে পারার কথা। তুমি দেখো এখানকার কেসে ডিটারমিনেন্ট অফ ডি বলে দিছে হচ্ছে
20, আর হচ্ছে এইখানে ওর ডিটারমিনেন্টের ভ্যালু বেরো দিছে 20, আর এটা হচ্ছে ক্রমটা হলো 3/3। তাহলে এখন আমরা একটু দেখি যে প্রথমে আমাদের কি লাগবে, 2D আর হচ্ছে ওর উপরে ইনভার্স দিছে। দেখ, সমস্যা নেই, যেভাবে দেখ, তুমি যেভাবে যে কোনোখান থেকে অপারেশনটা চালু করতে পারো। তুমি যদি 2Dর ডিটারমিনেন্ট প্রথমে বের করো, তারপরে বাকি কাজটা করো, তাও চলবে। আবার তুমি যদি ভাবো যে ভাইয়া ইনভার্স আছে, ইনভার্সকে তো আমি খুবই সিম্পলি বাইরে দিতে পারি ডিটারমিনেন্টের কেসে, সেটা দিয়েও করতে পারো, যেটা দিয়ে ইচ্ছা করো। মনে করো আমি এই ইনভার্স দিয়ে শুরু করলাম, যে আচ্ছা ইনভার্সটা আছে, 2D এর ইনভার্স, তার ডিটারমিনেন্ট চাইছে। এখন আমরা একটু আগে কি দেখছি, যে কোনো একটা ম্যাট্রিক্সের কেসে ওর ইনভার্স থাকুক বা হচ্ছে এখানে তোমার যদি ওর উপরে পাওয়ার 2 থাকে, a⁴ থাকে, a স্কোয়ার থাকলো, a স্কোয়ারের ডিটারমিনেন্ট চাইছে, তার মানে হচ্ছে a এর ডিটারমিনেন্টের উপর স্কোয়ার। ওখানে পাওয়ারটা সিম্পলি এখান থেকে বাইরে খুবই ইজিলি স্লাইডলি স্মুথলি তোমার হচ্ছে পুশ করতে পারো আর কি, ডিটারমিনেন্টের কেসে এটা ওর প্রপার্টি। তাহলে এখানে -1 ভিতরে আছে, খুবই সিম্পলি আমরা এটা লিখতে পারি যে 2D এর ডিটারমিনেন্টের উপরে -1, বুঝছি, এটা দিতে পারি। তাহলে এখন আমাদের জাস্ট একটা জিনিস লাগবে, যে এই 2D যে আছে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট লাগবে। তাহলে সেটা বের করি, মনে করো সেটা এইখানে বের করতেছি। তাহলে আমরা কি পাইছি, ডিটারমিনেন্ট অফ ডি এইটাই পাইছি, কত, এইটাই হচ্ছে 20 পাইছি। এখন তাহলে আমরা 2D বের করার চেষ্টা করি। তাহলে 2D ডিটারমিনেন্ট কত হবে, একদম সিম্পলি এই প্রপার্টিতে কি দেখছো, এখানে দেখছো যে আচ্ছা এর যদি ডিটারমিনেন্ট ডি হয়, তাহলে এম যেখানে একটা স্কেলার, এম এর ডিটারমিনেন্ট কত হয়, m⁴ ডি, এন হচ্ছে ওর ক্রম। তাহলে ঠিক একইভাবে ওই অনুযায়ী ডি এর ডিটারমিনেন্ট 20, তাহলে 2D এর ডিটারমিনেন্ট কত, 2⁴ ওর ক্রম ইন্টু 20, সিম্পলি। তাহলে এর ক্রম কত, 3/3 ক্রম, তার মানে এখানে সিম্পলি ওর ক্রমের এই যে 3 চলে আসলো এখানে, মানে তার মানে 2³ × 20, মানে হচ্ছে 8 × 20, 8 × 10 = 80, 80 × 2 = 160। তাহলে এখানে 2D এর ডিটারমিনেন্টের মান হবে 160। সেই জিনিসটা এখানে বসায় দাও, তাহলে কত আসে, এই 2D এর ডিটারমিনেন্ট এই পুরোটা, এই 2D এর ডিটারমিনেন্ট পুরোটা কিন্তু 160 আমরা বের করছি এখানে। তাহলে 160⁻⁻1 মানে হচ্ছে 1/160। আই হোপ জিনিসটা ক্লিয়ারলি বোঝা গেছে। এখন এখানে তোমাকে কোয়েশ্চেনটা অনেকভাবে পেঁচাই দিতে পারে। এই যেমন ধরো মনে করো এই ইনভার্সটা ভেতরে না দিয়ে শুরুতেই কোয়েশ্চেনই বাইরে দিতে পারে। আবার তোমাকে এইভাবে দিতে পারে 2 × ডি ইনভার্সের ডিটারমিনেন্ট, অথবা 2 ইনভার্স তারপরে ডি, তারপরে আবার ব্র্যাকেট দিয়ে তারপরে ইনভার্স, তারপরে হচ্ছে তোমার ডিটারমিনেন্ট, অথবা এই ইনভার্সটা আবার বাইরে দিল। তো তোমাকে যেভাবেই দিক না কেন, তুমি যদি ঠিকঠাক জিনিসগুলো জাস্ট বুঝে বুঝে অপারেট করে করে আগাতে পারো, তাহলে এই জিনিসটা দেখবা অবশ্যই পারতেছো, এখানে না পারার কিছু নেই। এখন এইখানে আমাকে একটু তোমরা তাহলে নিজেরা কাজ করে এই কাজটা করে দাও, যে এইখানে এই 2D এর উপরে ইনভার্স দেওয়ার পরে ইনভার্সটা থেকে আমি আগাইছি, তুমি 2D থেকেও আগাতে পারো। তাহলে আসলে কি হতো একটু যদি চিন্তা করো, 2D থেকে যদি আগাও, তাহলে এখান থেকে ডি এর ডিটারমিনেন্ট এত, 2D ডিটারমিনেন্ট এত বের করে রাখলা এটা। এরপরে এটা যখন বের করলা, তারপরে এখন আসছে যে কোনো একটা ম্যাট্রিক্সের হচ্ছে তোমার ইনভার্সের ডিটারমিনেন্ট লাগবে, ওর ইনভার্সের ডিটারমিনেন্ট মানে ওর ডিটারমিনেন্টের ইনভার্স, কথা শেষ। তাহলে সেখান থেকে 160 বসাই দিলে। তো তুমি এইখান থেকে আগাও বা এখান থেকে আগাও, যেখান থেকে আগাও, ওভারঅল কাজটা ঠিকঠাক করতে পারলেই যে কোনো রকমভাবে পেঁচাই দিলে পারার কথা। সো আই হোপ এই টাইপটা একদম টোটালি ক্লিয়ার করা গেছে। দেখো আমার টার্গেট কিন্তু এটাই, জাস্ট এই কোয়েশ্চেনটা সলভ করে দিব, এই কোয়েশ্চেনটা আসলে হুবহু আসলে তুমি পারবা, ব্যাপারটা তো এমন না। আমার টার্গেট হচ্ছে এই যে এইরকম কোয়েশ্চেনগুলো সলভ করে দিচ্ছি, এরকম কোয়েশ্চেন বা এই ধাঁচের বা এই ফরমেশনের কোয়েশ্চেন সাস্টে আসুক বা অন্য যে কোনো জায়গায় যেখানে তুমি পরীক্ষা দিচ্ছ, যেখানে আসুক না কেন, আসলে যাতে তুমি ক্লিয়ারলি আনসার করতে পারো। বুঝছি? সো আই হোপ এইটা ক্লিয়ার হয়েছে। সামনে আগাই। এরপরে দেখো এখানে বলা হয়েছে কি, এক্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন এইটা এত হলে এক্স ইনভার্স চাওয়া হয়েছে। খুবই সিম্পল, এই জিনিসটা কিন্তু পারতেই হবে, একদম সিম্পল জিনিস। এখানকার কেসে ব্যাপারটা হচ্ছে যে একটা 2/2 ম্যাট্রিক্স যদি থাকে, 2/2 ক্রমের যদি একটা ম্যাট্রিক্স থাকে, সেখানকার ইনভার্স ম্যাট্রিক্সটা জাস্ট দেখেই কিন্তু বলে দেওয়া যায়। কিভাবে সেটা, সেই জিনিসটা একটু দেখি। এইখানে মনে করো এ একটা ম্যাট্রিক্স, এটা 2/2, তার মানে এটার ফরমেশনটা ABCD এরকম। এখন এইটার কেসে এর যদি আমরা ইনভার্স বের করতে যাই, ইনভার্সটা খুব সহজে দেখেই বলতে হলে কি করতে হবে, এইটার দেখেই যদি বলতে চাই আমরা, খুবই সিম্পলি যেটা হবে যে 1/ এটার ডিটারমিনেন্ট, আর সাথে এখানে কি থাকবে, এইখানে থাকবে এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা, এগুলো পরস্পর জায়গা চেঞ্জ করবে। অর্থাৎ এইখানে এ এর জায়গায় ডি আসবে, ডি এর জায়গায় এ আসবে। আর এই যে গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা, এগুলা জায়গা চেঞ্জ করবে না, চিহ্ন চেঞ্জ করবে। তাহলে -b - c। বুঝছি? তাহলে কি হলো বলতো, 2/2 ক্রমের যদি কোনো একটা ম্যাট্রিক্স থেকে থাকে, তাহলে সেটার ইনভার্স ম্যাট্রিক্স খুবই সহজে এভাবে বের করা যায়। এটা কেন হয় সেটাও একটু বলে নিই। আমি
চাচ্ছি জিনিসগুলো মেক সেন্স করাতে, জাস্ট আচ্ছা এইটা মানে নিয়ম এরকম বা শর্টকাট এটা ঝাড়া মুখস্থ করো ব্যাপারটা যাতে এরকম না হয়, ওইটার বেসিক প্রিভিউটাও যাতে মাথায় থাকে যে আচ্ছা কোত্থেকে আসছিল, কেন হয়েছিল এটা। এখানকার কেসে ঘটনা হচ্ছে তুমি খেয়াল করো ইনভার্স ম্যাট্রিক্সের বেসিক ফরমেশনটাই তো এরকম, তাই না? যে ইনভার্স যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স মানে হচ্ছে 1/এর ডিটারমিনেন্ট আর সাথে ওর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এখন এই এ ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসলে এটা আসে, দ্যাটস ওয়াই এটা হয়, আর কিছু না, খুবই সিম্পল জিনিস। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কেন এরকম হয় সেটা বোঝাটাও খুব ইজি। তুমি দেখো এর সহগুণক বের করো, এর সহগুণক বের করলে তোমার ডি আসবে, তাহলে এর জায়গায় ডি বসলো। তারপর এখানে তুমি যদি ডি এর সহগুণক বের করো তারপরে সেখানে এ আসবে, তা আসলো। এইখান থেকে এগুলো মুখ্য কর্ণ বরাবর ভুক্তি, ওই ট্রান্সপোজ করার পরেও এদের জায়গা চেঞ্জ হয় না, সিম্পলি থাকলো। এইবার বি এর সহগুণক হচ্ছে -c আর সি এর সহগুণক হচ্ছে -b, তাহলে এখানে বি এর জায়গায় -c বসলো, সি এর জায়গায় -b বসলো, কিন্তু ওই যে ট্রান্সপোজ করি আমরা অ্যাডজয়েন্টের সময় ট্রান্সপোজ করতে হয় না, ট্রান্সপোজ করলে তখন আবার ঘুরে ফিরে নিজেদের জায়গায় চলে যায়, জাস্ট মাইনাস নিয়ে আসে। এটা হলো কারণ, বুঝা গেছে? সো যদি তুমি এই জিনিসটা আমার মানে আমি মুখে মুখে বলে দিলাম, যদি বুঝো ভালো, যদি নাও বুঝো সমস্যা নেই, জাস্ট এইটুকু মানে মাথায় নাও বা এটুকু বিল্ড করতে পারো নিজের খাতায় যে খুবই সিম্পলি এদের আসলে ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা যে আমরা বিল্ড করি সেখানে আসলে এই কাজটা হয়ে যায়, দ্যাটস ওয়াই এটাকে আমরা এক লাইনে এভাবে করে কাজগুলো করতে পারি। এখানে দেখো এখানে বলছে এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটার ভুক্তিগুলো 2 - 1 3 - 1, এইটার ইনভার্স চাইছে, তো 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এটার ইনভার্স ম্যাট্রিক্স ডিরেক্টলি আমরা এইভাবে বের করে ফেলবো। তাহলে এর ডিটারমিনেন্টের ভ্যালু 1/এর ডিটারমিনেন্টের ভ্যালু বাইরে রাখতে হবে। এর ডিটারমিনেন্টের ভ্যালু কত বলো? এর ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে -2 + 3, তার মানে 3 - 2 হচ্ছে 1। তাহলে এর ডিটারমিনেন্টের ভ্যালু 1, তাহলে 1/1 1ই থাকতেছে, এটা লেখাও যা না লেখাও তাই থাকলো। এরপরে ভেতরের জিনিসগুলোতে কি হবে আমি তো বলেই দিছি যে এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো পরস্পরের সাথে জায়গা চেঞ্জ করবে, আর গৌণ কর্ণ বরাবরগুলো জায়গা চেঞ্জ করবে না, চিহ্ন চেঞ্জ করবে। তাহলে এগুলো যদি জায়গা চেঞ্জ করে তাহলে -1 2 আর দাঁড়াবে এখানে 1 - 3। দেখো বুঝছো কিনা? এইটার কেসে পরিবর্তন কি হবে, এই 2 এর জায়গায় চলে আসবে এই 1টা, আর 1 এর জায়গায় চলে আসবে 2টা, তাই না? আগে আমরা এটাই মনে করো অপশন থেকে চেক করি এটা কোথায় হয়েছে দেখি। এইখানে এখানে হয়নি, এখানে হয়নি, এই যে সি নাম্বারে হয়েছে -1, না না সি নাম্বারে হয়নি, জাস্ট ডি নাম্বারে হয়েছে, তাহলে ডি নাম্বারটাই তো উত্তর হবে। অথবা ই নাম্বারটা হতে পারতো যদি তোমার হচ্ছে ই নাম্বারটাতে অসংজ্ঞায়িত না লিখে ই নাম্বারটাতে যদি হচ্ছে বলতো যে উপরে কোনোটি না, উপরে কোনোটি না যদি বলতো তাহলে আমরা আরেকবার অন্য অপশন অন্যটাও এই যে গৌণকর্ণ বরাবর ভুক্তিগুলো এগুলো চেক করতাম। এখানে যেহেতু এখানে অসংজ্ঞায়িত বলছে সো গৌণকর্ণ বরাবর ভুক্তিগুলো চেক করারও দরকার নেই, এইটাই উত্তর হইতেই হবে, কারণ এই কাজটা কোথাও হয়নি, -1 2 এই জিনিসটা কোথাও কিন্তু হয়নি। এখন বুঝো এইখানে অসংজ্ঞায়িত এই জিনিসটা কোন সেন্সে বলছে সেই জিনিসটা একটু বলি। এখানে অসংজ্ঞায়িতটা এই সেন্সে বলছে যে আমরা কি জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 হলে তখন ওর ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে না, সেই সেন্সে বলছে যে আচ্ছা এটার ডিটারমিনেন্ট 0 কিনা, যদি 0 হতো তখন আমরা উত্তর দিতাম অপশন ই, ব্যাপারটা এরকম বুঝছি। আর এই যে এখানে বললাম উপরে কোনোটিই না, উপরে কোনোটিই না এরকম যখন অপশন থাকবে, সাস্টে এই ধরনের অপশন অনেক থাকে যে উপরে কোনোটিই না, তখন আসলে জাস্ট মনে করো কোয়েশ্চেনে 2টা ক্লু আছে যে আচ্ছা ঠিক আছে এই লাইনের মনে করো একটা স্ট্রেট লাইন দিছে, দেখো আমি কোয়েশ্চেনের ফরমেশনটা বুঝাচ্ছি। মনে করো বলছে কোয়েশ্চেনে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিছে, তোমাকে বলছে এই স্ট্রেট লাইনের উপরে লম্ব, এর উপরে লম্ব হতে হবে এবং অন্য একটা পয়েন্ট দিয়ে পাস করতে হবে। এখন মনে করো যে স্ট্রেট লাইনটা প্রশ্নে দেওয়া ছিল ওর ঢাল হচ্ছে 2, তাহলে ওর ঢাল যদি 2 হয় ওর লম্ব রেখার ঢাল কত হবে, -1/2, তাই না? এখন তুমি অপশন থেকে চেক করলা যে আচ্ছা ঠিক আছে -1/2 কোথায় আছে, এ নাম্বার অপশন চেক করলা না হলো না, বিতে চেক করলা হলো না, সিতেও -1/2 না ওর ঢাল, ডি নাম্বারটা যে সরলরেখাটা দেওয়া ছিল ওইটার হচ্ছে তোমার হলো ঢালটা -1/2 ছিল, তো তুমি দেখাই দিলা ডি নাম্বারটাই হবে। কিন্তু ই নাম্বার অপশন দেওয়া ছিল যে উপরে কোনোটিই নয়। এই যে উপরে কোনোটিই নয় এই যে এইটা জিনিস যখনই বলা থাকবে একটু কেয়ারফুল হতে হবে, তখন এই যে শর্ত ছিল 2টা যে শুধু লম্ব হলে চলবে না, এই প্রদত্ত সরলরেখার উপরে লম্ব হতে হবে প্লাস অন্য একটা পয়েন্ট দিয়ে পাস করবে, তোমাকে ওইটাও চেক করে দেখতে হবে। কারণ এমন হতেই পারে এই যে ডি নাম্বারে যে অপশনটা দেওয়া আছে এইখানে এর ঢাল হয়েছে -1/2 কিন্তু ও ওই পয়েন্ট দিয়ে পাস করেনি, বুঝছি পয়েন্টটা? আমাকে তো ওই যে যেই সরলরেখাটা বের করতে হবে ওটা এর উপর লম্বও হতে হবে, আবার ওই আরেকটা যে সার্টেন পয়েন্ট দেওয়া আছে ওকে দিয়ে পাসও করতে হবে। তো এইখানে ডি নাম্বারে যেটা দেওয়া আছে ওর লম্ব, ওর ঢালটা হচ্ছে -1/2 কিন্তু ওই পয়েন্ট দিয়ে পাস করেনি, তাহলে কি হবে? এটা তো কারেক্ট আনসার না, তাহলে কারেক্ট আনসার তখন হবে কোনোটিই নয়, বুঝছি? তো এইগুলোর কেসে একটু সতর্ক থাকতে হবে। ফাইন, এইখানে আই হোপ এই জিনিসটা খুব সহজে বুঝছি, সামনে আগাই। এরপরে কি বলছে, এ আর বি দুইটা ম্যাট্রিক্স যে দুইটার মাত্রা হচ্ছে যথাক্রমে 2/3 আর 3/5,
এইটা হলে নিচের কোনটা সত্য। তাহলে এখানে কি কি অপশন দিছে দেখো, বি এ সংজ্ঞায়িত হবে। আচ্ছা, বি এ সংজ্ঞায়িত হবে মানে বি এর সাথে এ গুণ করা যাবে, যেখানে বি কে ফার্স্ট ম্যাট্রিক্স আর এ কে সেকেন্ড ম্যাট্রিক্স হিসেবে আমরা ট্রিট করতেছি। তাহলে এইখানে দুইটা ম্যাট্রিক্সের কেসে ওদের গুণফল সংজ্ঞায়িত হওয়ার শর্ত কি? দুইটা ম্যাট্রিক্সের কেসে ওদের গুণ করতে পারার বা গুণফল সংজ্ঞায়িত হওয়ার শর্ত হচ্ছে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারির সমান হতে হবে, তাই না? তো আমরা মিলাই, তাহলে দেখি বি এ যদি সংজ্ঞায়িত হতে হয় তাহলে বি এর কলাম হচ্ছে 5 আর এ এর সারির সমান হতে হবে, এ এর সারি হচ্ছে 2, মিলে নেই, তার মানে এইটা কারেক্ট আনসার না। তারপরে আগে তারপরেরটার কেসে এখানে বলছে এ বি সংজ্ঞায়িত হবে, তাহলে আমরা চেক করি, এখানে এ হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্স, তাহলে এর কলাম হচ্ছে 3, দ্বিতীয়টার সারি অর্থাৎ এই যে বি এর সারি 3 এর সাথে মিলতে হবে, এই যে মিলছে, এখানকার 3 আর এখানকার 3 মিলছে, তার মানে এটা হচ্ছে কারেক্ট আনসার, বি নাম্বারটাই হবে। আমাদের সি আর ডি চেক করার দরকার নেই, যেহেতু এখানে আলটিমেটলি এরকম কোনো অপশন দেওয়া নেই যে আচ্ছা বিও হবে সিও হবে। যদি এরকম থাকতো, মনে করো ই নাম্বারে অপশন দিল, ফার্স্টে তো কিছু ইয়ারে মনে হয় 4টা অপশন ছিল, কিছু ইয়ারে 5টা অপশন ছিল, তো মনে করো এখানে 5 নাম্বারে অপশন দেওয়া আছে, ই নাম্বারে অপশন দেওয়া আছে যে বি আর সি বোথ, তাহলে শুধু বি দেখায় দিলে তো হবে না, আমাকে সিটাও চেক করতে হবে, এরকম আর কি ব্যাপারটা। আমরা এমনিতেই যদি সি চেক করি, এ বি এর মাত্রা, এখন এ বি যদি সংজ্ঞায়িত হয়, এ বি এর মাত্রা কত হবে? এ বি এর মাত্রা হবে এর সারি বি এর কলাম, তার মানে এ এর সারি হচ্ছে 2 আর বি এর কলাম হচ্ছে 5, তাহলে 2/5 হবে, এখানে 5/2 আছে, এটা কারেক্ট না। আর এ বি এর মাত্রা বলছে 3/3, না এটাও কারেক্ট না, এটা হবে 2/5। এই তো, তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। এখানকার কেসে কিছু কি লেখার প্রয়োজন আছে? আচ্ছা লিখে দিই সিম্পলি, এখানে এ এন্ড বি যদি গুণ হতে হয় তাহলে গুণের শর্তটা সিম্পলি লিখে দিই। গুণের শর্ত হচ্ছে যে এখানকার কেসে এ এর কলাম হ্যাজ টু বি ইকুয়াল টু, এই তো, এই শর্ত দিয়ে আমরা কাজটা করছি, প্রথমটার কলাম দ্বিতীয়টা সারি সংখ্যার সমান হতে হবে। সামনে আগাই, এরপরে দেখো এখানে কি বলছে, এই যে এখানে A11 A12 A13 এভাবে করে করে একটা ম্যাট্রিক্স দিছে, এই ম্যাট্রিক্সটা কেসে বলছে যে এইখানে aij এর সহগুণক ক্যাপিটাল aij, এটা হলে এই যে এই পুরো জিনিসটার মান কত। আচ্ছা এখানে পরে একটা প্লাস চলে আসে, এই প্লাসটা হবে না, এটার মান জানতে চাইছে। এইটা হুবহু আমাদের টেক্সট বুকের একটা কোয়েশ্চেন না, বলো তো? এটা কিন্তু হুবহু আমাদের টেক্সট বুকের একটা কোয়েশ্চেন। এখন তুমি যদি এটা রিকগনাইজ করতে পারো যে আচ্ছা এটা তো টেক্সট বুকে আমি সলভ করছিলাম, এটার আনসার এত, তুমি যদি ডিরেক্ট আনসারটা প্রথম দেখায় বলে দিতে পারো, ভেরি গুড, কোনো সমস্যা নেই, এমসিকিউর কাছে আনসার বলতে পারলেই চলবে। আর যদি আমরা না বলতে পারি সেখানকার কাছে সলিউশনটা দেখা ট্রাই করব। এখন ধরে নিচ্ছি যে এইটার আনসার কত হবে বা এটা যে আসলে টেক্সট বুকে হুবহু ছিল সেই জিনিসটা তুমি রেকগনাইজ করতে পারো না, তো সেখানকার কেসে আমাদের এইটা স্টিল ক্যালকুলেশন ছাড়া দেখেই বলে দেওয়া যায়। আমরা প্রথমে সেই উপায়টা বলি। এইখানে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের কেসে, কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের কেসে যদি মনে করো এই একটা বর্গ ম্যাট্রিক্স, এটা আমাদের ফার্স্ট সলভিং মেথড, মনে করো এই একটা বর্গ ম্যাট্রিক্স যার ক্রমটা হচ্ছে কত, যার ক্রমটা হচ্ছে মনে করো n/n, এর কেসে এইখানে তোমাকে এইরকম একটা জিনিস দিল যে সামেশন অফ m ইজ ইকুয়াল টু কত, 1 থেকে n পর্যন্ত। এখন এইখানে তারপরে কি দিল, এ আই এম ইন্টু ক্যাপিটাল এ জে এম, এইটার মান জানতে চাইছে। দেখো বুঝো, ফরমেশনটা বুঝো, ব্যাপারটা হচ্ছে এ একটা বর্গ ম্যাট্রিক্স, তারপরে সেখানে তোমাকে জানতে চাইছে যে ওর এই ভুক্তি এআইএম মানে হচ্ছে বুঝাই যাচ্ছে যে ওর কেসে এইখানে আই হচ্ছে কোন একটা নাম্বার আর কি, আই মনে করো যে এই 1 2 3 এর মাঝে যে কোনো একটা, আই হলো ওর সারিগুলোর মাঝে যে কোনো একটা আর কি, সেখানকার কেসে aim ইন্টু তোমাকে কি করতে বলছে, ক্যাপিটাল এ জে এম, সেই জিনিসটা জানতে চাইছে। এখন কথা হচ্ছে ক্যাপিটাল এটা কি সেটার পরিচয় পড়ি। এখানে এই ম্যাট্রিক্সের কেসে aij-এর সহগুণক ক্যাপিটাল aij এইটা হলে, তো তোমার মনে করো এই কনটেক্সটে হুবহু এই কনটেক্সটে এতদূর পর্যন্ত পড়লাম আমরা, এরকম একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের aij-এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল aij হলে, এইটা এই পর্যন্ত কনটেক্সটে হুবহু এই কনটেক্সটে তোমাকে যদি এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে এইখানে ওর এই aim এই ভুক্তির সাথে ক্যাপিটাল এ জে এম এই জিনিসটা বের করতে বলছে, এই গুণফলের কেসে এটার সমষ্টি জানতে চাইছে মানে কি দেখো, সমষ্টিটা কার জন্য, এম এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত,
3 পর্যন্ত। এখন এই জিনিসটা জানতে চাইছে, এই ফরমেশনের জিনিসপত্র জানতে চাইছে, তাহলে উত্তরটা কি হবে? এখন এই ফরমেশনটা যদি তোমার কাছে ক্লিয়ার না হয়, আমি আরেকটু ক্লিয়ার করার জন্য লিখে দেখাই, অথবা এই যে এই কোয়েশ্চেনে যা চাইছে সেটার সাথে এটা মিলায় দেখাই। হ্যাঁ, এই মনে করো আমি এই ফরমেশনে একটা কোয়েশ্চেন দিতে চাচ্ছি, এখন আমি এইখানে সামেশন চিহ্ন দিয়ে দিতে চাচ্ছি না। সামেশন চিহ্ন দিয়ে যদি দিতে না চাই, তার মানে কি করতে হবে? যতগুলো টার্ম আসে সবগুলা একের পর এক যোগ করে লিখে যাব। তখন আমি মনে করো এটা যোগ করে লিখে দিতে চাচ্ছি, বা তোমাকে এই ধরনের কোয়েশ্চেন আমি তোমার জন্য তোমার পরীক্ষা সেট করতে চাচ্ছি। তো আমি কি করলাম, এইখানে আই এর মান দিলাম 2 আর জে এর মান দিলাম 1। দেখো আই এর মান আমি সেট করলাম 2 আর জে এর মান সেট করছি কত? জে এর মান সেট করছি 1। এইটা সেট করে তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিতে চাচ্ছি এই রকমের। তাহলে আমি ওই অনুযায়ী আগেই দেখি কি লিখতে পারি। আর কনটেক্সট কিন্তু বুঝছো, কনটেক্সট হচ্ছে এই একটা ম্যাট্রিক্সে এই আই জে একটা হচ্ছে ভুক্তি, এখানকার আই রো এর যে তো আই রো এবং যে কলামের যে ভুক্তিটা আছে সেটা, এই ভুক্তিটার সহগুণক হচ্ছে ক্যাপিটাল এ আই জে। অর্থাৎ স্মলে যদি থাকে সেটা ভুক্তি নির্দেশ করবে, আর যদি ক্যাপিটালে থাকে তাহলে আসলে ওই তম ভুক্তিটার সহগুণককে নির্দেশ করবে। এই কনটেক্সটে এই ধরনের একটা কোয়েশ্চেন আমি সেট করতে চাচ্ছি। তাহলে আই এর মান মনে করো 2 সেট করছি, জে এর মান 1 সেট করছি। আমি সামেশন চিহ্ন দিয়ে দিতে চাচ্ছি না, আমি জিনিসটা একদম সামেশন চিহ্ন ছাড়া, অর্থাৎ একের পর এক যোগ করে করে দিতে চাচ্ছি। তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে এটা একটু বুঝো। এইখানে কিন্তু এম এর মান 1 থেকে শুরু করে এন, অর্থাৎ এর সারি যদি এন সংখ্যক বা কলাম যদি এন সংখ্যক হয়ে থাকে, সারি কলাম দুইটা সেম হবে, যেহেতু এইখানে আসলে হচ্ছে তোমার স্কোয়ার ম্যাট্রিক্স দিবে আর কি। তাহলে এখানে এম এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত যাবে। তাহলে এখানে এই মনে করো 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্সের জন্য আমি এই ধরনের কোয়েশ্চেন সেট করব। তাহলে আসলে আমি কি লিখে দিব? দেখো আই এর মান আমি প্রথমে এ লিখলাম, তারপরে আই এর মান তো সেট করছি 2, তাহলে সেট করছি 2 গেল। তারপরে ক্যাপিটাল এই জে এর মান সেট করছি 1 গেল। এরপর এই যে এম এর মান বসাবো, এম এর মান শুরু হবে কোথা থেকে? 1 থেকে, তারপরে যাবে কত দূর পর্যন্ত? এন পর্যন্ত, অর্থাৎ ওর যতগুলো হাইয়েস্ট রো বা কলাম যতগুলো থাকবে, এখানে তো ওর হচ্ছে 3টা রো 3টা কলাম, তার মানে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত যাবে। তাহলে এখানে কি চাবো? আমি এইখানে চাইলাম A21 আর এইখানে A11। কেন 1 1 বসাইলাম বুঝো, এই যে এম এর জায়গাগুলো ফাঁকা রাখছিলাম না, এম এর জায়গায় তো বসাবো, এম এর মান বসাবো, এম এর মান কত থেকে কত হতে পারে? 1 থেকে n হতে পারে। তাহলে এখানে এই যে এম এর মান 1 বসালাম, গেল। তাহলে প্রথম টার্মটা এটা গেল। দ্বিতীয় টার্ম কি হবে? যোগ করতেছি, কেন যোগ? সামেশন যেহেতু। তারপরে দ্বিতীয়টার কেসে কি হয়ে যাবে? আই এর মান 2, জে এর মান আবারও ওই যা ছিল তাই। তাহলে আই এর মান 2, তার মানে A2 সামথিং আর ক্যাপিটাল A1 সামথিং, এই ফরমেশনে রাখতে চাচ্ছি। এই ফরমেশনে রাখলে তাহলে এখানে দেখো A2 সামথিং, এই সামথিং এর জায়গায় আমি m = 1 এর জন্য করে ফেলছি। 1 এর পরে কি আসবে? 2 আসবে, তাহলে এখানে 2 এখানে 2 প্লাস দিচ্ছি কেন? সামেশনের জন্য। তারপরেরটাও একই, তার মানে আই এর মান 2 সেট করছি আর জে এর মান কত সেট করছি? 1 সেট করছি। 1 সেট করার পরে এখানে এম এর মান বসাবো। এম এর মান কত? এম এর মান হচ্ছে এবার 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, এবার হবে 3। এই রকম দিলাম, এইটার মান আমি জানতে চাইলাম। দেখো তো এই কোয়েশ্চেনও তাই করছে না? দেখো তাই করছে কিনা। A21 A11, দেখো এই যে A21 A11, তারপরে A22 A12, A22 A12, তারপরে হচ্ছে A23 A13, A23 A13। তো এই যে এই রকমের কোয়েশ্চেন যদি সেট করে, এইটাই মিন করতেছিলাম যে এখানে তোমার যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয় n/n ক্রমের, তারপরে সেখানকার কেসে এই রকম জিনিসপত্র জানতে চায়, যেখানে সেটা কি হচ্ছে? এম এর মান 1 থেকে n পর্যন্ত হতে পারবে, হাইয়েস্ট রো বা কলাম পর্যন্ত হতে পারবে, এখানে এই ভুক্তিটার সাথে এর সহগুণক গুণ হবে। এই ফরম্যাটে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তখন আসলে দুইটা কনসিডারেশন মাথায় নিলেই এইখানে আমরা উত্তরটা বলতে পারবো। যদি এখানে i = j হয়ে যায়, আনসারটা একরকম হবে, আর এখানে যদি i ≠ j হয়, তাহলে আনসারটা একরকম হবে। তো সেখানকার কেসে আমি তাহলে, যেহেতু কোয়েশ্চেনের ধরনটা বোঝানো গেছে, তাহলে আমি ওভারঅল জাস্ট আমাদের কনক্লুশনটা বলে ফেলি। এই i এর মান 2, j এর মান 1, এইগুলো কথা সব সরাই দিই। এইগুলোর কেসে যদি আমাদের কি করতে চায়, এই ফরমেশনের কোয়েশ্চেন দেয়, এই ফরমেশনের কোয়েশ্চেনের কেসে যদি এইটার এখানকার কেসে i = j হয়, তাহলে এটার আনসার কি হবে, এবং i ≠ j হলে কি হবে, সেই জিনিসটা লিখি। তাহলে এখানে প্রথমেই লিখবো i = j হলে কি হবে। i = যদি j হয়, তাহলে এইটার আনসার হবে ওর ডিটারমিনেন্টের ভ্যালুটা। কেন হবে একটু পরে আসতেছি। i = j হলে, আর এইটার মান 0 হবে যখন i ≠ j। এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ওয়াইজ এটার প্রপার্টি, বুঝছি। এখানকার কেসে এই যে প্রপার্টিটা পুরোটা আমি কিন্তু কনটেক্সট সহ ধীরে ধীরে বুঝাইছি।
এই যে এই প্রপার্টি অনুযায়ী এটা দেখেই আনসারটা বলে দেওয়া যায়। এখন যেটা বলতে চাইছিলাম যে এখানে ডিটারমিনেন্ট কেন হচ্ছে আসতেছে সেই জিনিসটা একটু বলে ফেলি। খেয়াল করো এইখানে ডিটারমিনেন্ট এই কারণে আসতেছে যে তুমি খেয়াল করো তো আই এর মান আর জে এর মান যদি সেম হয়ে যায় তার মানে কি হচ্ছে, তার মানে আমরা আসলে কি করতেছি, এইখানে এ এর মান মনে করে নিলাম, এ এর কেসে আই এর মানটা 1 বসালাম, তারপরে আই এর মান 1 বসালাম, এম এর মান তো শুরু হবে 1 থেকে, তাহলে এ 1 1, এখানেও এ 1 1, আই জে সেম। তারপরে কি আসতেছে, তারপরে কি অ্যাড করতেছি আমি এ 1 2, তারপরে হচ্ছে এখানে ক্যাপিটাল এ 1 2, তারপরে অ্যাড করতেছি এ 1 3, ক্যাপিটাল 1 3। তার মানে কি বলতো, তার মানে আমি আসলে এইখানে কি করছি তুমি একটু নিজেই চিন্তা করো, এখানে আসলে আমি প্রথম সারি বরাবর বিস্তার করে দিছি। তুমি খেয়াল করো এই যে প্রথম সারি বরাবর বিস্তার করে দিছি না, এই প্রথম সারি বরাবর বিস্তার করলে কি হয়, এই প্রথম ভুক্তি ইনটু এর নিজের সহগুণক, তুমি দেখো তাই তো হয়েছে, প্রথম ভুক্তি তার সাথে নিজের সহগুণক প্লাস এর দ্বিতীয় ভুক্তি, প্রথম সারির দ্বিতীয় ভুক্তি এই যে 1 2, এর সাথে ওর হচ্ছে কি ওই দ্বিতীয় ভুক্তিটার সহগুণক এই যে ওর নিজের সহগুণক, তারপরে এখানে ও থার্ড ভুক্তি, প্রথম সারির থার্ড ভুক্তিটা আর তার ওর নিজের সহগুণক। এটা করলে আসলে কি আসে, ওর তো ডিটারমিনেন্টটাই আসে। আমি সিম্পলি এই যে এই ম্যাট্রিক্সটার এই বরাবরে বিস্তার করে দিছি, বিস্তার করে দিলে তো ডিটারমিনেন্ট আসবেই। দ্যাটস ওয়াই আই ইজ ইকুয়াল টু জে যদি সেম হয়ে যায় তখন আসলে ওর ডিটারমিনেন্টই আসে। এখন এখানে আমি 1 দিয়ে চিন্তা করছি, তুমি 2 বসায় চিন্তা করো, তখন কি আসবে এ 2 1, এ 2 আবারও হচ্ছে ক্যাপিটাল এ 2 1, এখানে 2 2 2 2 2 3 2 3, সো আলটিমেটলি আই ইজ ইকুয়াল টু জে মিললেই ওখানে আসলে কোনো একটা রো বা কোনো একটা কলাম বরাবরে সিম্পলি ওর কি হয়ে যায়, আচ্ছা এখানে রো বরাবরে আর কি, যেহেতু আমরা এম এর মানটা ভ্যারি করতেছি তাহলে যে কোনো একটা রো বরাবরে সিম্পলি কি হয়ে যাবে, বিস্তার করা মিন করবে। সো বিস্তার করা মানেই হচ্ছে ডিটারমিনেন্ট আসতেই হবে। দ্যাটস ওয়াই এখানে আই ইজ ইকুয়াল টু জে হলে কি আসে, ওর এখানে ডিটারমিনেন্টটা আসে। অন্য কেসে এটা বাদে যদি খালি জাস্ট আই আর জে এর মানটা সেম না আসে তাহলেই আসলে ওর মানটা কত আসবে, এই ফরম্যাটের জিনিসটার ভ্যালুটা আসবে 0। বুঝছি, এখানে দেখো ওই রকম জিনিসপত্রই দিছে। এখানে আমরা একটু মিলাই দেখি, আই এর মান সেট করছি 2 আর জে এর মান সেট করছি 1, এই যে দেখো এখানে 2 এখানে 1, এখানে 2 এখানে 1, তারপরে এম এর মানটা ভ্যারি করছি, এম এর মান দেখো কোথায় বসে, আই এম জে এম, এই যে আই এম জে এম এই জায়গাগুলো বসে। এম এর মান ভ্যারি করছি কোথা থেকে, 1 থেকে শুরু করে 1 2 3, এই যে এখানে 1 এখানে 2 এখানে 3, এই তো এই জিনিসটা করছি। আই আর জে এর মান সেম দেইনি, দ্যাটস ওয়াই কি আসছে 0 আসছে। যদি আই আর জে এর মান সেম দিতাম তাহলে কি আসতো, ওর ডিটারমিনেন্টটা আসতো। বুঝছি, এখন এইখানকার কেসে এই যে ব্যাপারটা এটা দেখেই বলে দেওয়া যায়, এই কারণে এই প্রপার্টিটা তোমাকে আমি জানালাম, সাথে কনটেক্সটের সাথে মিলায় মিলায় প্রত্যেকটা জিনিস যতটা পারা যায় ধীরে ধীরে আমি বলার চেষ্টা করছি যাতে ক্লিয়ার হয় যে এই ধরনের কোয়েশ্চেন আসলে এইখানে মনে করো আই আর জে সমান দেয়নি, তোমাকে এই সেম কোয়েশ্চেনই দিল, জাস্ট আই আর জে এর মান সেম দিয়ে দিল। এখন তুমি যদি ভাবো যে এটা বইয়ের কোয়েশ্চেনটাই ছিল তাহলে কিন্তু ভুল হবে, বইয়ে কিন্তু এটা ছিল না। তো তখন তোমাকে এই প্রপার্টিটা জানলে খুব সহজেই দেখে আনসারটা বলে দেওয়া যায়। এখন এইটাও একটা উপায় গেল, আরেকটা উপায় কি হতে পারে, আরেকটা উপায় হচ্ছে খুব সিম্পলি ক্যালকুলেট করে করে আগানো। আমরা তো এখানে কোনো একটা ম্যাট্রিক্সের কোনো একটা ভুক্তি যদি জানি আর হচ্ছে কোনো একটা ভুক্তি যদি বলে দেয় আর ওর সহগুণক গুণ করতে বলে বা কোনো একটা সার্টেন ভুক্তির সহগুণক গুণ করতে বলে, আমরা তো সহগুণকের কনসেপ্ট জানি, সো আলটিমেটলি ওই অনুযায়ী কাজ করলেই হয়ে যাবে। দেখি আমরা তাহলে সেকেন্ড উপায়ে আগাই। এইটাতেই সাধারণত আমরা টেক্সট বুকের প্রবলেমটা এই অনুযায়ী আগেই সলভ করছিলাম। এখানে দেখো এ 2 1, তার মানে এইটা এর সাথে কি করতে হবে, এই এ 1 1 ক্যাপিটাল এ 1 1, বুঝো ক্যাপিটাল এ 1 1 মানে কি বলতো, ক্যাপিটাল মানেই হচ্ছে যে আসলে ওই ভুক্তিটার সহগুণক, নট দ্যাট ভুক্তি, নট দ্যাট এলিমেন্ট, আমাদের কি করতে হবে ওর সহগুণকটা। তার মানে 1 1তম ভুক্তিটার সহগুণক, তার মানে এই ভুক্তির সহগুণক, তার মানে এখানে আমাদের এ 2 1 এর সাথে গুণ করতে হবে এ 1 1 এই ভুক্তিটার সহগুণককে। তাহলে এর সহগুণক বের করি আমরা, এর সহগুণকের চিহ্ন কি হবে বলো, এর সহগুণকের চিহ্ন হবে প্লাস, খুব সিম্পল। আর সহগুণকের কেসে মানটা কি হবে, এর রো কলাম বাদ দিলাম, তাহলে এ 2 2 এ 3 3, এ 2 2 এ 3 3 মাইনাস কি হবে এ 3 2 এ 2 3, এই তো। তারপরে আসি অ্যাড করে দিব কার সাথে, এরপর এটা বলছে এ 2 2, তাহলে এ 2 2 আর হচ্ছে এর সাথে কি হবে ক্যাপিটাল এ 1 2, তার মানে এই যে এ 1 2 এই যে ভুক্তিটা এর সহগুণককে গুণ করতে হবে এখানে। তাহলে এর সহগুণক যদি চিন্তা করি এর চিহ্ন কি হবে, এর চিহ্ন মাইনাস হবে, এর চিহ্ন যদি মাইনাস হয় তাহলে এখান থেকে আলটিমেটলি রো কলাম বাদ দিলাম, এই বরাবর মাইনাস করতে পারবো না, এবার উল্টা দিকে মাইনাস করতে হবে, অর্থাৎ কি আসবে এ 3 1 এ 2 3, সরি মাইনাস হচ্ছে কত 3 1 2 3 থেকে এ 2 1 এ 3 3। এরপরে আসো প্লাস করব এ 2 2 পরে আসতেছে 2 3, তাহলে এ 2 3 এর সাথে গুণ করব কাকে এ 1 3 কে, তার মানে এ 1 3 ক্যাপিটাল আছে, তার মানে বোঝা যাচ্ছে এই যে এই ভুক্তিটা এ 1 3
এর সহগুণককে। তাহলে এর চিহ্ন কি হবে বলো? সহগুণকের চিহ্ন হবে প্লাস। সহগুণকের চিহ্ন প্লাস হলে কি আসবে? a21 a32 মাইনাস a31 a22। সিম্পলি এখন আমরা সবগুলো জিনিস যদি একদম ছড়ায় দেই তাহলে কি আসবে? ছড়ায় দিলে অর্থাৎ আমরা ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দিলে কি আসবে? a21 a22 a33 থাকলো মাইনাস a21 a32 a23। এরপরে অ্যাড করে দিই, অ্যাড করে দিলে কি আসবে এখানে? আচ্ছা আমরা তো ডান পাশে স্পেস রাখছি, তাই কাজ করি ডানে লিখি। প্লাস হচ্ছে a22 a31 23 a31 23, তারপরে মাইনাস a21 a22 a33। এরপরে আসো প্লাস এইখানে a23 a21 a32 মাইনাস হচ্ছে গিয়ে a23 a31 আর হচ্ছে a22। এই তো পুরোটা গুণ করে লিখলাম জাস্ট দেখানোর স্বার্থে আর কি। এখন দেখো এখানকার কেসে তাহলে কি দাঁড়াচ্ছে? a21 21 22 33, এই যে 21 22 33 আলটিমেটলি এটা আর এটা ক্যান্সেল আউট করে দিবে। এখানে 21 32 23 এই আবার হচ্ছে 21 32 23, এই তো এর নিচেই আছে, এটা ক্যান্সেল আউট করে দিবে। ঠিক একইভাবে এরাও একে অপরকে ক্যান্সেল আউট করবে। 22 31 23, এই যে 22 31 23 সিম্পলি আলটিমেটলি ক্যান্সেল আউট, সবাইকে করে ফেললো। তাহলে আমাদের সবশেষে থাকলো 0, এই 0ই হবে আনসার। সো আমরা এইটা দুই উপায়ে সলভ করা শিখছি। i = j হলে বা i ≠ j হলে কীরকম হতে পারে সেইটা সেখানে দেখাইছি। এইটা একটা প্রপার্টি, এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে দেখেই বলে দেওয়া যায়। আবার আমরা যদি হাতে কলমে হিসাব করে আগাই তাও চলবে। এই ছিল এটার সলভিং অ্যাপ্রোচ। এইবার আমরা নেক্সট চ্যাপ্টার সরলরেখা যাব। সরলরেখার কেসে প্রথম কোয়েশ্চেন এখানে কি বলছে? এখানে বলছে এর কোন মানের জন্য এইটা এবং এইটা এই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.1 একক হবে। ওকে, এখন এই কোয়েশ্চেনটা কেসে একটু আমরা বুঝে বুঝে আগাই। খেয়াল করো এইখানে কি চাইছে? এ একটা অজানা আছে, এই এর কোন মানের জন্য এই একটা সরলরেখা যেখানে কোনো অজানা নেই, পুরো একদম এক্স্যাক্ট ইকুয়েশনটাই দেওয়া আছে, এইটার সাথে আরেকটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব 1.1 একক হবে। তাহলে দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সংক্রান্ত কোয়েশ্চেন হয়েছে। এখন তুমি নিজে একটু চিন্তা করো তো, দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কখন হিসাব করা যায়? আমরা যদি দুইটা সরলরেখা এমন নেই যে তারা পরস্পর সমান্তরাল না, কোনো না কোনো একটা জায়গায় কোনো না কোনো একটা পয়েন্টে গিয়ে তারা পরস্পরকে ছেদ করবে, এরকম দুইটা সরলরেখা নিলাম, অসমান্তরাল সরলরেখা। তাহলে দুইটা অসমান্তরাল সরলরেখা মানে হচ্ছে এরা কোনো না কোনো একটা পয়েন্টে গিয়ে ছেদ করবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এদের আসলে মধ্যবর্তী দূরত্বের কনসেপ্টটা এদের জন্য অ্যাপ্লিকেবল না। কেন? কারণ এদের কেসে ক্রমাগত আসলে মধ্যবর্তী দূরত্ব তো চেঞ্জ হচ্ছে। যেই পয়েন্টে ওরা ছেদ করছে ওই পয়েন্টে ওদের কোনো মধ্যবর্তী দূরত্বই নাই, 0। আবার ওইখান থেকে আমরা যদি এই পাশে সরি তাহলে দূরত্ব বাড়বে, ও পাশে যদি সরি দূরত্ব বাড়বে। সো আলটিমেটলি এদের জন্য আসলে দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্বের কনসেপ্টটা এদের জন্য অ্যাপ্লিকেবল না। কাদের জন্য অ্যাপ্লিকেবল? যখন দুইটা সরলরেখা পরস্পর প্যারালাল হয় বা সমান্তরাল হয় তখনই তাদের জন্য মধ্যবর্তী দূরত্বের কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হয়, তাই না? তার মানে এই যে এখানে যে কোয়েশ্চেনটা করছে, এইখানে এই একটা সরলরেখা দিছে, এই একটা সরলরেখা দিছে, তারপরে আমাকে বলছে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত হইতে হবে এ এর কোন মানের জন্য। প্রথম কথা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব সংক্রান্ত যদি কথা বলে থাকে তার মানে প্রথম কথা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট হচ্ছে এদেরকে কি হতে হবে? পরস্পর প্যারালাল হতে হবে। কারণ মধ্যবর্তী দূরত্বের কনসেপ্টটাই তো দুইটা পরস্পর প্যারালাল রেখার জন্য প্রযোজ্য। নন প্যারালাল বা অসমান্তরাল রেখার জন্য সেটা প্রযোজ্যই না। কেন প্রযোজ্য না সেটাও বলে ফেলছি, বুঝছি। সো আলটিমেটলি এই যে এখান থেকে তাহলে এই কোয়েশ্চেনের কেসে এইখানে আমাদের দেখেই আসলে এই যে এদের মধ্যবর্তী দূরত্ব, দুইটা রেখার মধ্যবর্তী দূরত্বের হচ্ছে ফর্মুলা, যেমন হচ্ছে c1 - c2 mod of c1 - c2 by √a² + b²। তারপরে সেখান থেকে কাজ করে করে আগানো, এইগুলো জিনিসের দরকার নেই আমার। প্রথমে কথা হচ্ছে সিম্পলি আমার মাথায় রাখতে হবে যে এদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব যদি হিসাব করতে হয় সো আলটিমেটলি এদেরকে কি হইতে হবে? এদেরকে তো প্রথমত প্যারালাল হইতে হবে। তো প্রথমত যদি প্যারালাল হইতে হয় তাহলে এদের দুজনের প্যারালাল হওয়ার শর্ত কি একটু বুঝো। জাস্ট দেখো এইগুলো কোয়েশ্চেন একটু ট্রিকি হয় এগুলোর কেসে, যে আমাদের জাস্ট আমরা ঠিকঠাক পয়েন্টটা যদি খালি নোটিস করতে পারি, জাস্ট নোটিস করে আনসার দেওয়া যায়, এখানে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন পড়ে না, সেটাই বুঝাচ্ছি। এইখানে এই দুইটার কেসে মধ্যবর্তী দূরত্বের কথাবার্তা বলছে দুইটা সরলরেখার কেসে, তার মানে এদেরকে প্যারালাল হতে হবে। এদের প্যারালাল হওয়ার জন্য তাহলে কি হতে হবে একটু দেখো তো। এইখানে এই এক্স এর সহগ এখানে ছিল 3, এখানে হচ্ছে 6,
তার মানে 2 গুণ হয়েছে, তার মানে ওয়াই এর সহগটাও এক্স্যাক্টলি 2 গুণ হতে হবে, তাহলেই প্যারালাল হবে। খুব সিম্পল কথা। তাহলে ওয়াই এর সহগ এখানে আছে -4, এখানে আছে -a, তার মানে a এর মান হতে হবে 8। খুব সিম্পল। এইখানে 3 দুগুণে 6 হয়েছে, তার মানে এখানে -4 × 2, তাহলে -8 হইতেই হবে। তার মানে a এর মানটা 8 হইতেই হবে। a এর মান 8 না হলে তারা পরস্পর সমান্তরালে হবে না, কথা শেষ। তার মানে অবশ্যই যেহেতু এদের মাঝে মধ্যবর্তী দূরত্বের কথাবার্তা বলছে, তার মানে সমান্তরাল হইতে হবে। সমান্তরাল হইতে হবে মানে a এর মান 8 হইতে হবে, a এর মান 8 আসতেই হবে। এখানে আসলে মধ্যবর্তী দূরত্বটা এত একক, এই তোমার হচ্ছে মধ্যবর্তী দূরত্বের কেসে ওই যে ফর্মুলাটা, দুইটা পরস্পর সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা হচ্ছে mod of c1 - c2 √x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার, ওগুলোতে যাওয়ারই দরকার নেই। সিম্পল কথা। ওদের মধ্যবর্তী দূরত্বের কথাবার্তা বলছে মানে প্যারালাল হইতে হবে। প্যারালাল হইতে গেলে এর মান 8 ছাড়া অন্য কোনো মানের জন্য, এর মান 8 ছাড়া অন্য কোনো মানের জন্য প্যারালালই হবে না। তো প্যারালাল না হলে তো মধ্যবর্তী দূরত্বের প্রশ্নই আসে না। সো আলটিমেটলি ক্যালকুলেশনের প্রয়োজনই নেই, প্যারালাল হইতে হবে, এর মান 8, শেষ, উত্তর শেষ। বুঝছি পয়েন্টটা? তার মানে এখানে আসলে একটু জিনিসটা কি বলা যায়, যে এখানকার কেসে একটু আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, একটু আমাদের পর্যবেক্ষণগুলো, অবজারভেশনগুলো স্ট্রং করতে হবে, যে আমরা কি করতেছি, এটা কখন হয় না হয়, এই ব্যাপারগুলো যদি খেয়াল রেখে করি তাহলে আসলে অনেক কোয়েশ্চেন জাস্ট দেখেই উত্তর বলে দেওয়া যাবে। যেমন এইটা, এই দুইটার স্ট্রেট লাইন প্যারালাল হইতে হবে, তার মানে এর মান 8 হইতেই হবে প্যারালাল হইতে গেলে, তাহলে এর মান 8ই হবে উত্তর। এখানে আমাদের এই যে এইটা নিয়ে ক্যালকুলেশন করার, মধ্যবর্তী দূরত্বটা 1.1 একক, এটা নিয়ে ক্যালকুলেশন করার প্রয়োজনই পড়তেছে না। বোঝা গেছে কথা? এই তো এখানকার কেসে আই হোপ জিনিসটা বোঝাতে পারছি, এখানে আমাদের অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আচ্ছা, এখানকার কেসে কি লেখা যায়, আমরা যদি একটু লিখতে চাই, যেহেতু এখানকার স্লাইডগুলো তোমাকে অফার করব, তাহলে এখানে এটাকে যদি আমরা লাইন 1 বলি, এটাকে যদি আমরা লাইন 1 বলি, আর এটাকে যদি লাইন 2 বলি, তাহলে আমাদের, আচ্ছা একটু নোট ডাউন করি, এটা হচ্ছে লাইন 1 আর এটা হচ্ছে লাইন 2। তাহলে আমাদের লাইন 1 আর লাইন 2কে অফকোর্স প্যারালাল হইতে হবে। দুইটা যদি প্যারালাল হইতে হয় তাহলে অবশ্যই 3/6 = কত হইতে হবে, -4/a, সরি -a, অতএব a = 8 হইতেই হবে। এখানে আমাদের কোনো দূরত্বের কথাবার্তা বা দূরত্বের ক্যালকুলেশনে যাওয়ার প্রয়োজন নেই। ফাইন, সামনে আঁকাই। এরপরে কি বলছে, 1, 2 বিন্দু থেকে আগত একটি আলোক রশ্মি x অক্ষের উপরে এই বিন্দুতে প্রতিফলিত হয়ে 5,3 বিন্দু দিয়ে যায়, এই বিন্দুর স্থানাঙ্ক কোনটা? আচ্ছা ফাইন, তাহলে এখানে কি বলছে, যে এখানে আমাদের একটা সার্টেন বিন্দু 1,2 বিন্দু, এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি আসছে, আসার পরে এক্স অক্ষের একটা পয়েন্টে আপতিত হয়েছে, তারপর এক্স অক্ষটাই প্রতিফলক হিসেবে কাজ করছে, ওটা আয়নার মতো কাজ করছে, দর্পণের মতো কাজ করছে, তখন সেইখানে এইখানে পড়ে তখন সে প্রতিফলিত হয়ে চলে গেছে। প্রতিফলিত হয়ে যখন চলে গেছে প্রতিফলিত রশ্মিটা, সেই রশ্মিটা আবার 5,3 বিন্দু দিয়ে চলে গেছে। তো এখানকার কেসে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক কত সেইটা জানতে চাইছে। এগুলোর কেসে শুনো, যখন তোমার বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব অথবা তোমার হচ্ছে একটা রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, এই ধরনের কোয়েশ্চেন যখন থাকে তখন আমরা ফিগারটা এঁকে একটু চিন্তা করলেই বুঝে যাই, তখন ওই জিনিসটা খুব সহজে বলা যায়। কিন্তু এইখানে কি বল, এখানে দেখে আমাকে বলো তো, এখানে কি রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব অথবা রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব একদম ওই ধরনের এক্স্যাক্ট ডিরেক্টলি আমরা কোনো কিছু বলতে পারতেছি? ডিরেক্টলি বলতে পারতেছি না। বলতে পারবো, আমাদেরকে ফিগারে যেতে হবে, ওই ধরনের কাজ করতে হবে, তাই না? তার মানে এইখানে আসলে একটা বিন্দু দিয়ে একটা রেখা পাস করছে, ওই বিন্দুগামী রেখা, ওই বিন্দুগামী রেখা অসংখ্য হতে পারে, তারপরে তখন এক্স অক্ষের উপর প্রতিফলিত হয় আরেকটা বিন্দু দিয়ে গেছে, আর ওই যে আরেকটা বিন্দু সেটাও তো আসলে অসংখ্য রেখা হতে পারে। সো আমাদেরকে দুইটা একই সাথে কি করতে হবে, দুইটা একই সাথে সঙ্গতিপূর্ণ বানাতে হবে, যে আসলে এই বিন্দু দিয়ে একটা রেখা গেছে, তারপরে এক্স অক্ষের উপরে পড়ছে, তারপরে এক্স অক্ষটা প্রতিফলক হিসেবে কাজ করে, তখন ওই বিন্দুটা প্রতিফলিত হওয়ার সময় এই বিন্দু দিয়ে চলে গেছে। সো আলটিমেটলি একদম ডিরেক্ট জিনিসপত্র দেওয়া নেই যে আচ্ছা এই রেখার সাপেক্ষে এর প্রতিবিম্ব বলো বা ওই বিন্দুর সাপেক্ষে এর প্রতিবিম্ব বলো, এরকম ডিরেক্ট জিনিসপত্র দেওয়া নেই। যখনই তুমি এইখানে প্রতিফলনের কাজগুলোর কেসে এরকম ডিরেক্ট কোনো জিনিসপত্র পাবা না অ্যান্ড তোমাকে কনটেক্সট বিল্ড করতে হবে, তখন আসলে সবসময় একটা প্রপার্টির দিকে খুব ভালো রকম নজর দিবা, সেটা হচ্ছে এইখানে যখনই তুমি প্রতিফলনের কাজগুলো করতেছো, ত্রিভুজ বানানো এবং ত্রিভুজগুলোর মাঝে তারা অনুরূপ কোণী কিনা সেটা চেক করা, এই দুইটা পয়েন্ট খুবই ভালো মতো মনে রাখো। এইখানে এই ধরনের কোয়েশ্চেন আইইউটিতে মনে হয় আরেকটা আসছিল, সেটা মানে এরকমই একটু কিছুটা দেখতে কমপ্লেক্স ছিল, তো সেগুলোর কেসও ওখানকার কেসেও ওই একই থিম,
কি বললাম থিমটা আরেকবার বলি, আমরা যদি ডিরেক্ট কোয়েশ্চেন পাই যে আচ্ছা এই রেখার সাপেক্ষে ওর প্রতিবিম্ব বা এই বিন্দুর সাপেক্ষে এটার প্রতিবিম্ব, মানে ডিরেক্ট কোয়েশ্চেন একদম যা জানি আমরা, যে শর্তগুলো জানি, যে ফর্মুলাগুলো জানি ওগুলো ডিরেক্ট। যদি ডিরেক্ট জানি তাহলে তো ভালো, ডিরেক্ট কাজগুলো করব। আর যদি ডিরেক্ট না জানি, কনটেক্সট বিল্ড করতে হবে, সেগুলোর কেসে কি বলছি, দুইটা জিনিস একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। সেটা কি, ত্রিভুজ বানানো এবং একাধিক ত্রিভুজের মাঝে তারা অনুরূপ কোণী কিনা সেটা চেক করা। এই দুইটা পয়েন্ট খুবই কাজে দেয়, বুঝছি? তো আমরা আগাই, শুরু করি তাহলে। এখানকার কেসে তাহলে আমরা কি করতে পারি, এখানকার কেসে বোঝা যাচ্ছে যে 1-2 বিন্দু থেকে আগত 5-3 বিন্দু দিয়ে যায় এরকম কথাবার্তা বলছে। তাহলে আমরা কনটেক্সটটা একটু বিল্ড করি, হ্যাঁ, ধীরে ধীরে আমরা কনটেক্সটটা বিল্ড করে ফেলি। তাহলে আমাদের এখানে এই ধরে নিলাম এটা হচ্ছে এক্স অক্ষ, আর এর উপরে লম্ব ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ। তারপরে এখানে বলেই দিছে যে 1,2 বিন্দু থেকে একটা রশ্মি আসছে, আপতিত হলো এক্স অক্ষের উপরে। আপতিত হওয়ার পর কোথায় চলে গেছে, 5,3 বিন্দু দিয়ে। তাহলে 5,3 বিন্দুটা একটু পয়েন্ট আউট করি। এই মনে করো আমাদের 5,3 বিন্দুটা। তাহলে আমাদের মোটামুটি জিনিসটা এরকম যে এইখানে এসে কোথাও পড়ছে, এইখানে ধরে নিলাম এখানে এসে কোথাও পড়ছে, তারপরে সেইখান থেকে কি হয়েছে, সেইখান থেকে সেটা পড়ে এই দিক দিয়ে প্রতিফলিত হয়ে চলে গেছে। তাহলে আমাদের কি থিম ছিল, আমি কি বলছিলাম, এই ধরনের কেসগুলোতে কি করার চেষ্টা করবা, এইখানে যখনই এরকম কনটেক্সচুয়াল জিনিসপত্র দিয়ে কনটেক্সট বিল্ড করতে হচ্ছে, ত্রিভুজ বিল্ড করার চেষ্টা করবা, এটা বলছিলাম। তাহলে একটু ত্রিভুজ বিল্ড করার চেষ্টা করি। এই যে এখানে আমরা মোটামুটি এইটা একটা ত্রিভুজ বানাতে পারতেছি, এই পাশে এইটা একটা ত্রিভুজ বানাতে পারতেছি, বানালাম। এরপরে এই ত্রিভুজ দুইটার মাঝে কি বলছিলাম, যেই প্রপার্টিটা খুব হেল্প করে, এটা অন্যান্য কেসেও হেল্প করে, জ্যামিতিক অন্যান্য জিনিসপত্র খুবই হেল্প করে, সেটা হচ্ছে ত্রিভুজগুলোর মাঝে এরা অনুরূপ কোণী কিনা, অর্থাৎ ওদের সবগুলো কোণের সেটটা অন্যটার সবগুলো কোণের সেটের সাথে মিলে কিনা, আমরা সেটা চেক করার চেষ্টা করব। দেখি আমরা এইখানে এটা 90, এইখানে এটা 90, ঠিক আছে, ফাইন। এরপরে আমরা এইখানকার কেসে যখন আমরা এখানে প্রতিফলন পড়তেছি, প্রতিফলনের কেসে আমরা কি জানি, প্রতিফলনের কেসে একটা ব্যাপার আমরা খুব ভালো রকমভাবে জানি না, যে এখানে আসলে এই যে এটা যদি আমাদের অভিলম্ব হয়ে থাকে, অভিলম্বের সাথে এই যে আপতিত রশ্মির কোণ আর প্রতিফলিত রশ্মির কোণ, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণ দুইটা সেম হয়। তো ধরে নিলাম এটা আলফা, এটা যদি আলফা হয় এটাও আলফা, দুইটা কোণ যেহেতু সেম, আপতন কোণ আর প্রতিফলন কোণ। তাহলে এখানে বুঝো তো, এইটা কোণ যদি আলফা হয় তাহলে এটা কত, 90 মাইনাস আলফা না, এই যে এইটা কোণ যদি আলফা হয় তাহলে এইটা, এই যে এটা 90 মাইনাস আলফা। ঠিক একই রকমভাবে এটা যদি আলফা হয় এটাও 90 মাইনাস আলফা, তাহলে এই দুটো কোণ মিললো। আবার এইটা যদি আলফা হয় এটাও আলফা, ঠিক একইভাবে এটা আলফা হলে এটাও আলফা। তাহলে আলটিমেটলি এই দুইটা ত্রিভুজ কি হয়ে গেছে, এই দুইটা ত্রিভুজ আসলে অনুরূপ কোণী ত্রিভুজ হয়ে গেছে। যদি অনুরূপ কোণী ত্রিভুজ হয়ে যায় তার মানে কি হয়, অনুরূপ কোণী দুইটা ত্রিভুজের কেসে ওদের অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত পরস্পর সেম থাকে, তাই না? তাহলে এখানকার কেসেও সেই জিনিসটা আমরা লিখতে পারবো। তাহলে আগাই, এখানকার কেসে আমরা জানি এই পয়েন্টটা হচ্ছে 1,2 পয়েন্ট, তার মানে এই লেন্থটা, এই লেন্থটুকু, এটুকু 2, বুঝলাম। ঠিক একইভাবে এইটা, এই যে 5,3 পয়েন্ট দিয়ে পাস করছে, তার মানে এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে 3 থাকলো। এরপরে দেখো তো এইখানে এই পয়েন্টটার কেসে ভুজ কত ছিল, 1 ছিল না, এই যে 1,2 বিন্দু, তার মানে এইটুকু হচ্ছে 1, এইটুকু হচ্ছে 1। আর এই পুরোটুকু, এই পুরোটা কত, এই পুরোটা এই যে 5,3 বিন্দু, তার মানে এই পুরোটা হচ্ছে 5। তাহলে এই পুরোটা যদি 5 হয়ে থাকে তাহলে এদের মধ্যবর্তী এটুকু হচ্ছে 4, বুঝো, এই পুরোটা 5, এটুকু 1, তাহলে অবশ্যই এইটুকু কত, 4। এখন সেখানকার মাঝে আমাদের আসলে কি বের করা দরকার, কি চাইছে একটু বলো তো, আমাদের মাঝে চাইছে এই বিন্দুর স্থানাঙ্ক কোনটা, অর্থাৎ যেই পয়েন্টে পড়ছে এক্স অক্ষের উপরে, এই যে এই পয়েন্টটা, এর স্থানাঙ্ক চাইছে। তাহলে আমরা কাজ করি, এইটুকুকে এক্স ধরি, অথবা তুমি এইটুকুকে এক্স ধরতে পারো, যাই করো। তাহলে আমরা এইটুকুকে এক্স ধরলাম, তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে 4 মাইনাস এক্স। দেখো বুঝো কিনা, আচ্ছা লেখা মনে হয় একটু বেশি হিজিবিজি হলো, এক কাজ করি এটাকে নিচে লিখে দিই একটু, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4 মাইনাস এক্স, এইটুকু, বুঝছো, এইটুকু হলো 4 মাইনাস এক্স। এখন এটুকু কেন 4 মাইনাস এক্স, দেখো এই পুরোটা 5, এটুকু 1, তার মানে এদের এটুকু, এই দূরত্বটুকু 4, এটা যদি 4 হয় এটুকুই তো এক্স, তার মানে এটুকু হবে 4 মাইনাস এক্স, সিম্পলি। এখন এই যে আমরা মোটামুটি কি করতে পারছি, ত্রিভুজ বানাতে পারছি, এবং এই ত্রিভুজ দুইটার মধ্যে আমরা আসলে এরা অনুরূপ কোণী কিনা ফাইন্ড আউট করতে পারছি। তাহলে এবার আমরা কি লিখতে পারবো, এবার আমরা লিখতে পারবো অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত সেম। এইখান থেকেই খুবই সিম্পলি আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। লিখে ফেলি তাহলে আমাদের এখানকার কেসে, তাহলে কি লিখতে পারবো,
এখানকার কেসে লিখতে পারবো এক্সকে তো অবশ্যই ইনভলভ করতে হবে, তাহলে এক্সকে ইনভলভ করি। তাহলে এখানে আমাদের লিখতে পারবো যে এই বাহু বাই এই বাহু, অথবা আমরা লিখি যে 4 - x বাই এক্স, 4 - x বাই এক্স। তাহলে এই ত্রিভুজের এই বাহু বাই এই বাহু, এরা দুইজন পরস্পর কি, এরা দুইজন পরস্পর অনুরূপ বাহু। কেন? কারণ এইটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু আর এটাও এই কোণের বিপরীত বাহু, এই দুইটা কোণ সেম। তারপরে আসি, তারপরে কেসে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো খুবই সিম্পলি যে এইটার এই বাহু 3/2, 3/2। এটা কেন লিখতে পারতেছি? কারণ এই যে এই কোণ আর এই কোণ সেম, এই কোণের বিপরীত বাহু এত, এই কোণের বিপরীত বাহু এত। সিম্পলি আমরা এই জিনিসটা লিখে ফেললাম। এখান থেকে এক্স এর ভ্যালু বের করি আগাই। তাহলে এক্স এর ভ্যালু যদি বের করতে যাই তাহলে কত আসে? 4/x মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হলো 3/2। তাহলে 1 যদি ওপাশে নিয়ে যাই কত আসে? ক্যালকুলেশন করবো আর জাস্ট সিম্পলি। তাহলে 1 যদি ওপাশে নিয়ে যাই তাহলে আসতেছে 5/3, তার মানে আসে 4/x ইজ ইকুয়াল টু 5/3। অতএব এখান থেকে এক্স এর মান আসতেছে কত? আচ্ছা এক্স নিচেই লিখি। অতএব এইখান থেকে এক্স এর মান আসে কত? এক্স এর মান আসে 3 × 4 = 12/5। 12/5, 12/5 কত বলো তো? 12/5 মানে হচ্ছে 2/5, আর এখানে 2/5 হচ্ছে পয়েন্ট। আচ্ছা 12/5 এখানে দাঁড়াও তো, 3 × 4 = 12। আচ্ছা 1 উপাশে নিয়ে গেলাম, 1 উপাশে যদি নিয়ে যাই এখান থেকে আমাদের থাকে হচ্ছে 3 × 2 = 5। হ্যাঁ বুঝলাম। এইখান থেকে 3 × 2 = 5 হলো 5/, আহা এই তো ভুল করছি এখানে, একটু দাঁড়াও। হ্যাঁ তাই তো ভাবি যে এখানে তো কোথাও না কোথাও ভুল লাগতেছে। এইটা হচ্ছে 5 তো না, এখানে হলো নিচে 2, নিচে 2 যদি হয় তাহলে 3 × 2 = 5, হ্যাঁ উপরে 5 ঠিক আছে। তাহলে এইবার ঠিক থাকবে। এক্স এর মান তাহলে কত আসে? 8/5। 8/5 হলে কত হচ্ছে? তাহলে 3 থাকতেছে এক্সট্রা, 3 মানে হচ্ছে 0.6, তার মানে 1.6। এই তো, তাহলে এক্স এর মান আসছে 1.6। এক্স এর মান যদি 1.6 আসে তাহলে এই পয়েন্টটা কত বলো? এক্স অক্ষের উপরে একটা পয়েন্ট, তার মানে অবশ্যই কত? x,0 অর্থাৎ 1.6,0, তাই না? তার মানে আমাদের আনসার কত? আনসার হচ্ছে ডি নাম্বারটা। ঠিক আছে না? ঠিক নাই, একটু খেয়াল রাখতে হবে। এইখানে সবসময় এই কাজগুলো ওরা করে। এখানে দেখো আমাদের এক্স এর মান যে ক্যালকুলেট করে আসলো, এক্স এর মানটা আসলে কতটুকু? এক্স এর মান হচ্ছে এতটুকু, অর্থাৎ এক্স এর মানটা আসলে একদম অরিজিন থেকে না, অর্থাৎ মূলবিন্দু থেকে দূরত্বটা না। এইখানে এক্স এর মানটা কোথা থেকে? এই পাশে অলরেডি 1,0 এই পয়েন্টটা ছিল, এই 1,0 পয়েন্ট থেকে এক্স, তার মানে এই ওভারঅল টোটাল ডিস্টেন্সটা কত? 1 + x। বুঝো, আমি তোমাকে কি করছি? এক্স অক্ষের উপরে দূরত্ব যেতে দিছি। এখন আমি বললাম যে আচ্ছা দেখো তুমি মূলবিন্দু থেকে এক্স অক্ষের পজিটিভ দিকে 3 একক গেছো, এক্স অক্ষ বরাবর পজিটিভ দিক বরাবর, তার মানে তুমি কোন পয়েন্টে যাবা? 3,0, তার মানে এক্স এর মানও 3 হয়েছে, পয়েন্টটাও পাইছো 3,0। কিন্তু এইখানে তো সেম সিনারিও না। এইখানে তুমি এক্স দূরত্ব পার করছো কোত্থেকে? 1,0 পয়েন্ট থেকে এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর এক্স দূরত্ব গেছো। দেখো বুঝো কিনা? এইখানে অলরেডি তুমি 1,2 পয়েন্টে উঠছিলা, তার মানে এই পয়েন্টটা 1,0, এই 1,0 থেকে এক্স দূরত্বে গেছো ডানে এক্স অক্ষের পজিটিভ দিকে। তার মানে তোমার ওভারঅল এই 0,0 পয়েন্ট থেকে ডানে কত দূর সরছো তুমি? এখানে আগে 1, এখন 1.6, তার মানে 2.6,0। বুঝছো? তাহলে আলটিমেটলি এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে 2.6,0, 1.6,0 না। এখানে অবশ্যই অপশনে 1.6,0 বা এই ধরনের কনফিউজিং আনসার থাকবে। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন এ। এখন এইটা আমরা এইভাবে করলাম, এটাকে আরেকভাবে ডিল করা যায়। আরেকভাবে ডিল কিভাবে করা যায় সেটা একটু দেখো। এইটা আই হোপ বুঝছো। যদি এটা বুঝে যাও, এখানে আরেকটা অ্যাপ্রোচে জিনিসটা কাজ করা যায়। সেটা কীরকম সেটা দেখো একটু। সেখানকার কেসে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে এই যে আমাদের ধরে নাও, এই ধরে নাও আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, বাঁকা হোক সমস্যা নাই। এই গেল আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এইবার আমাকে কি বলছে? এখানে 1,2 বিন্দু, তাহলে 1,2 বিন্দু ধরে নিলাম এখানে আছে। এই বিন্দুটা থেকে একটা আলোক রশ্মি এসে পড়ছে, এইখানে সামহাও এসে পড়ছে ধরে নিলাম। এই মনে করো এখানে পড়ছে, এখানে যদি পড়ে থাকে তাহলে এইরকম ভাবে পড়ছে, তারপরে প্রতিফলিত হয়ে গেছে এখান থেকে প্রতিফলিত হয়ে গেছে। প্রতিফলিত হয়ে যাওয়ার সময় তখন এখানে 5,3 বিন্দু দিয়ে পাস করছে। তাহলে এখানে মোটামুটি আমরা এইটা যদি 3 দেই, 4 দেই, 5 দিলাম, 5,3 বিন্দু মনে করো এই পয়েন্টটা, এই পয়েন্ট দিয়ে পাস করছে, আর এখানে এই পয়েন্ট দিয়ে আসছিল। এখন এইটার কেসে আমরা এক কাজ করতে পারি না, যে এই যে এইটা, এই যে এই লাইনটাকে বর্ধিত করে দিই। এই লাইনটাকে যদি বর্ধিত করি তাহলে জিনিসটা কীরকম দেখবে দেখো। এই লাইনটাকে বর্ধিত করে দেওয়া মিন করতেছে আমি এই যে এরকম এই জিনিসটাকে বর্ধিত করে দিচ্ছি।
এখন এই যে এটাকে বর্ধিত করে দিলাম, তাহলে একটু খেয়াল করো তো এইখানে আমাদের আসলে কি হবে। আমরা দেখতেছি যে এইখানে আসলে এইটার যে প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব ওই পয়েন্টটা অবশ্যই এর উপরে থাকবে। সিম্পল কমন সেন্স বা ইনটুইশন থেকে দেখেই বোঝা যাচ্ছে। দেখো আমি কি বলছি, এই একটা পয়েন্ট আছে 1,2 পয়েন্ট, আর এইখান থেকে এই বিন্দু দিয়ে পাস করে একটা আলোক রশ্মি এক্স অক্ষের উপরে পড়ছে, এক্স অক্ষ প্রতিবিম্বের মতো কাজ করে, সরি দর্পণের মতো কাজ করে, তারপরে তখন এখান থেকে আলোক রশ্মিটাকে ফিরাই দিছে, প্রতিফলিত হয়ে গেছে, প্রতিফলিত হয়ে এই পয়েন্ট দিয়ে চলে গেছে 5,3 পয়েন্ট দিয়ে, 5,3 পয়েন্ট দিয়ে পাস করে চলে গেছে। এখন কথা হচ্ছে এখানকার কেসে আমি ত্রিভুজ না বানায় এভাবেও চিন্তা করতে পারি যে আচ্ছা এই যে এই পয়েন্টটা 1,2, এই যে এই প্রতিফলিত রশ্মিটা এটাকে যদি আমি বিস্তৃত করি, লম্বা বানাই, এটাকে আরও এই বরাবরে এই ধারক বরাবরে আরও বর্ধিত করি, তাহলে আসলে কি দাঁড়াবে, এইখানে এই যে 1.2 বিন্দুটা এইটার এক্স অক্ষের সাপেক্ষে যে প্রতিবিম্বের পয়েন্টটা এইটা অবশ্যই এর উপরে থাকবে। খুব সিম্পল, এই যে এর উপরে আছে। এখন এর উপরে যদি থেকে থাকে তাহলে আসলে আমরা কি বলতে পারি, এই যে আমাদের এই পয়েন্টটা দরকার সামথিং কমা জিরো, ধরে নিই এটা হচ্ছে k,0, এই k,0 পয়েন্টটা বের করতে হবে। তার মানে আমরা কি দেখতেছি, এই যে এর এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব এই পয়েন্ট k,0 পয়েন্ট এবং 5,3 এই তিনটা বিন্দু একই সরলরেখায় থাকবে। এই শর্তটা অ্যাপ্লাই করলেও কাজটা করা যায়। এখন এখানে কথা হচ্ছে ভাইয়া আমরা তো এখান থেকে আপনি বলছেন যে এটা ইনটুইটিভলি বোঝা যাচ্ছে বা কমন সেন্সেই বোঝা যাচ্ছে যে এইটার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব অবশ্যই এই বর্ধিত লাইনটার উপরে থাকবে, কিন্তু কথা হচ্ছে এইটার এভিডেন্স কি, আমরা একদম ক্লিয়ার এভিডেন্স চাচ্ছি, প্রমাণ চাচ্ছি যে এটা কেন হয়েছে। সেটাও করা যায় খুব সহজেই। তুমি দেখো এখানে আমরা কাজ করি, এখানে ত্রিভুজ বানাই, এখানে যদি আমরা একটা ত্রিভুজ বানাই, আচ্ছা এই পয়েন্টটা এখানে আসে, হোয়াট এভার, আমরা যদি ত্রিভুজটা বানাই তাহলে খেয়াল করব যে এইখানে আসলে এইটা সমকোণ, এইটা সমকোণ, বুঝলাম। তারপরে এই যে এইটা কোণ আর এই কোণ দুইটা সমান, আবার এই কোণ আর এই কোণ সমান। এখন কথা হচ্ছে এই কোণ আর এই কোণ সমান কেন, এই কোণ আর এই কোণ সমান কারণ হচ্ছে আমরা যদি এইখানে অভিলম্ব আঁকি তাহলে কি দেখা যাবে, এই কোণ আর এই কোণ সেম। এখন এই কোণ যেটা, এই কোণ সেটা, এই যে এইটা যেটা, এইটা সেটা, ঠিক একইভাবে তার মানে এইটা যেটা, এইটাও সেটা। দেখো বুঝছো কিনা, সিম্পলি আমি আবার বুঝাই বলি, এটা আলফা, এটা আলফা, এইটা যদি আলফা হয় এই যে এই কোণটার একদম বিপরীত কোণটা এটা আলফা না, আবার এইটা যদি আলফা হয়ে থাকে আলটিমেটলি এখান থেকে বুঝাই যাচ্ছে যে আমাদের ওহো এইখানে কি উল্টা বলে ফেললাম, একটু দাঁড়াও দেখি না উল্টা বলিনি, ঠিক আছে। আবার যদি এটা আলফা হয়ে থাকে তাহলে আমাদের এইখানে এই বরাবর যদি বিস্তৃত করে দেই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে এইখান থেকে এটাকে বিস্তৃত করে দিলাম, এইটাও আলফা। এটা যদি আলফা হয়ে থাকে এইটা 90 - আলফা, তার মানে এইটা তো 90 - আলফা হবেই। আচ্ছা এই বরাবর বিস্তৃত করার প্রয়োজন নাই, একটু দাঁড়াও আমি গুছাই বলি, দাঁড়াও একটু। আচ্ছা দেখো এখানকার কেসে আমি এটা দেখাতে চাচ্ছিলাম যে এখানে আমরা ধরেই নিচ্ছি যে আমরা এটার ক্লিয়ার এভিডেন্স পাইনি, বা আমরা এখানে ইনটুইটিভলি যে আসলে বোঝা যাচ্ছে এটা আমি বুঝিনি, আমি এটার একদম প্রমাণ চাই। প্রমাণ যদি চেয়ে থাকি তাহলে আমরা এইভাবে প্রমাণ করতে পারি। এখানে আমরা ত্রিভুজ তৈরি করলাম, ত্রিভুজ তৈরি করার পর দেখতেছি যে এরা আসলে টোটালি একদম সর্বসম ত্রিভুজ হয়ে যাবে। কেমনে সর্বসম ত্রিভুজ কেমনে হচ্ছে দেখো, খেয়াল করো এখানকার কেসে আমরা দেখতে পাচ্ছি যে এইখানকার মাঝে আমাদের এই যে তোমার এই দুইটা ত্রিভুজের মাঝে এরা অনুরূপ কোণ ত্রিভুজ। কেমনে, এইটা কোণ 90, এইটা কোণ 90, বুঝলাম। এটা কোণ 90 হলো। তারপরে ঘটনা কি, তারপরে ঘটনা হচ্ছে এই কোণটা আর এই কোণটা সেম। এখন এই দুইটা কোণ কেমনে সেম দেখো, এটা যদি আলফা হয় এটা আলফা, কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণ সেম। এটা যদি আলফা হয় এটা আলফা, কেন, কারণ এই কোণটার সাথে এটা বিপ্রতীপ কোণ। এখন খেয়াল করো এটা যদি আলফা হয় এই কোণটা 90 - আলফা, ঠিক একইভাবে এই কোণটা যদি আলফা হয় এটা হচ্ছে 90 - আলফা, বুঝলাম। এটা যদি 90 - আলফা হয় এটা আলফা, ঠিক একইভাবে এটা 90 - আলফা হলে এটা আলফা। তার মানে এই দুইটা ত্রিভুজ আসলে পরস্পর কি, এই দুইটা ত্রিভুজ আসলে পরস্পর অনুরূপকোণী ত্রিভুজ। কিন্তু অনুরূপকোণী ত্রিভুজ হওয়ার পরে এদের মাঝে একটা সাধারণ বাহু আছে, এই যে এই বাহুটা সাধারণ বাহু, এই বাহুটা যেহেতু সাধারণ বাহু, দুইটা ত্রিভুজ অনুরূপকোণী হয়ে গেলে এবং তাদের একটা সাধারণ বাহু থাকলে তাদের আসলে উপায় নাই, তখন সবগুলোর কেসে কি হতে হবে, রেশিওগুলা, বাহুর যে রেশিওগুলা, বাহুর দৈর্ঘ্যের যে রেশিওগুলা সেগুলো সেম হতে হবে। বাহুর দৈর্ঘ্যের রেশিও যদি সেম হতে হয় তখন আসলে আলটিমেটলি কি চলে আসবে, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সেম, এই বাহুর দুইটা তো কমনই পড়ে গেছে, তার মানে এইটা আর এটাও সেম। তাহলে বোঝাই যাচ্ছে এরা ঘুরে ফিরে তখন কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। সর্বসম হয়েছে মানে এই লেন্থ আর এই লেন্থ সেম,
বুঝছি এই লেন্থ যদি সেম হয় তাহলে সেখান থেকে বোঝাই যাচ্ছে যে আলটিমেটলি আমাদের এক্স অক্ষের সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব এই রেখার উপরে থাকবে। বুঝছি। সো আলটিমেটলি আমি ট্রাই করলাম যে এখানে যদি আমরা কেউ সেই জিনিসটা এটা কেন হয়েছে সেটা প্রমাণটা দেখতে চাই, সেই জিনিসটাও বলে দেওয়ার ট্রাই করছি। এখন আমরা যেখানে ছিলাম সেখানে যাওয়ার ট্রাই করি, যেখানে কাজটা ছাড়ছি। আপাতত আমরা ধরেই নেই যে এটা আমরা ইনটুইটিভলি পেয়ে গেছি। ইনটুইশন ছাড়াও কিন্তু এটা আমরা কি করছি, ইনটুইশন ছাড়াও এটা কিন্তু আমি কিভাবে আসে সেটার প্রমাণটাও বলে দিছি। আমার কাছে মনে হয় এটা আরও সহজে প্রমাণ করা যাবে, যেটা আমার মাথায় আসলো যেইভাবে করে দেখানো যেতে পারে সেই জিনিসটা আমি বলে দিলাম। ফাইন, যেখানে ছিলাম এইগুলো জিনিস যদি আমরা একটু প্যাচ লেগে যায়, যদি মনে হয় যে আচ্ছা এটার প্রমাণটার কেসে কি করলেন, সবগুলো জিনিস বুঝিনি, সমস্যা নাই, জাস্ট ইনটুইটিভলি বুঝছো কিনা সেটা চেক করো। আই গেস সেটা কমন সেন্স থেকে বা ইনটুইশন থেকে বুঝছো। এটা যদি বুঝে যাও, এইবার এইটার সলভিং অ্যাপ্রোচটা খেয়াল করো। এইখানে আমরা বুঝতেছি যে এখানে এইটার প্রতিফলিত রশ্মিটা যদি আমরা কি করি, বর্ধিত করি, তাহলে আসলে কি হবে, এই 1,2 বিন্দুর এক্স অক্ষের সাপেক্ষে যে প্রতিফলিত বিন্দুটা, অর্থাৎ এই যে কোনো একটা বিন্দুর এক্স অক্ষের সাপেক্ষে যদি আমরা প্রতিফলন করি, তখন আসলে ওর প্রতিফলিত বিন্দুটা কি আসে, প্রতিফলিত বিন্দুটার কেসে এর ভুজ সেম থাকে, কোটিটা কি হয়ে যায়, কোটিটার কেসে কোটি যদি আগে 5 হয় এখন হবে -5, আগে যদি -3 হয় এখন হবে 3, এরকম, তাই না? তো এখানকার কেসে এই যে এক্স অক্ষের সাপেক্ষে এই বিন্দুটার প্রতিফলিত বিন্দু আমরা চাচ্ছি, অর্থাৎ এই বিন্দুটা চাচ্ছি। তো এই বিন্দুটা যদি চাই তাহলে কি করতে হবে, তাহলে এর কেসে এই বিন্দুটা চাচ্ছি, তাহলে এর ভুজ সেম থাকবে। এক্স অক্ষের সাপেক্ষে যখন প্রতিফলিত বিন্দু চাবো আমরা, তখন ভুজ সেম থাকবে, ওয়াই অক্ষের সময় কোটি সেম থাকবে। তাহলে এখানে ভুজ সেম থাকবে, ভুজ সেম থেকে জাস্ট কি হয়ে যাবে, এই বরাবর 2 উঠছিল, এইবার 2 নামতেছে, তার মানে কি হবে, এই পয়েন্টটা যদি 1,2 হয়, এই পয়েন্টটা হবে 1,-2, সিম্পল। তাহলে আমাদের কি দেখাতে হবে, 1-2 বিন্দু, এই K0 বিন্দু এবং 5,3 বিন্দু, এই তিনটা বিন্দু একই সরলরেখায় থাকে। এই জিনিসটা যদি আমরা দেখাতে চাই, খুবই সিম্পলি কি করতে পারি, তিনটা বিন্দু একই সরলরেখায় থাকলে এদের কি হবে, যে কোনো দুইটা নিয়ে ঢাল, অন্য দুইটা নিয়ে ঢালের সেম হবে। তাহলে এই জিনিসটাই অ্যাপ্লাই করি। তাহলে আমরা ধরেই নিচ্ছি এই দুজনের ঢাল হিসাব করতেছি। তো এই দুজনের ঢাল যদি হিসাব করি তাহলে কত আসে, এই দুজনের ঢাল যদি আমরা হিসাব করি তাহলে আসতেছে 0, আচ্ছা -2 - 0, আর হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর 1 - k ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এইটা আর এইটা, এই দুজনের ঢাল, এই 5,3 আর 1 - 2। তাহলে এখান থেকে কত আসে, 3 - 2 হচ্ছে -2 আবার 5, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে 5 থেকে 1 বাদ 4, 5/4। এই তো এখান থেকে তাহলে সিম্পলি আগাই আমরা, -2 - 0 তার মানে -2, এখানে -2 থাকলো, আর 1 - k, এক কাজ করি, এই -2 কে প্লাস বানাই নেই, এটাকে প্লাস বানাই নেই, তাহলে এটাকে 1 - k কে আমরা k-1 বানাতে পারবো। সিম্পলি ক্যালকুলেট করতেছি, এটা নিজেদের মতো যেভাবে করো ক্যালকুলেট করলেই হবে। থিমটা হচ্ছে যে এই তিনটা বিন্দু একই সরলরেখার উপরে থাকবে, তার মানে আলটিমেটলি এদের মাঝে যে কোনো দুইটাকে নিয়ে ঢাল ইজ ইকুয়াল টু অন্য যে কোনো দুইটাকে নিয়ে ঢাল, এটা আসবে। তাহলে এখান থেকে কি লিখতে পারবো আমরা, k-1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 × 4/5, তার মানে এখানে 4 দুগুণে 8/5, তাহলে 8/5, অতএব k এর মানটা তাহলে কত, k এর মান হচ্ছে 8/5 + 1, 8/5 + 1, তার মানে কত, 8/5 মানে 1.6, তার মানে এখানে আসবে 2.6। এই তো, তাহলে k এর মান 2.6 আসলো। এখান থেকেও এইভাবে করো তুমি উত্তরটা দিতে পারবা। লেন্দি হলো আই গেস এটার সলিউশনটা, কিন্তু আমি চাচ্ছিলাম যে এইখানে দুই উপায়ে জিনিসটা বলতে, যেটাতে তুমি কমফোর্টেবল সেটা করিও। এইখানে আর এই জায়গাটায় আমি এইটা যে আসলে এই পয়েন্টের প্রতিফলিত বিন্দুটা, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিফলিত বিন্দুটা যে আসলে এর বর্ধিত রশ্মির উপরে থাকবে, সেই জিনিসটা বোঝানোর কেসে আমি এখানে ওর অনুরূপ কোণই দেখাইছি, তারপরে ওদের মাঝে একটা সাধারণ বাহু আছে, তো সেইখান থেকে সর্বসম হবে, সেখান থেকে জিনিসটা বলছিলাম। যদি তুমি ওভাবে ঝামেলা লেগে থাকে ওই প্রমাণটা বুঝতে, তাহলে জাস্ট সিম্পলি ইনটুইটিভলি তুমি বুঝছো কিনা সেটা গুরুত্ব দাও, এটা বুঝলেই চলবে। তুমি সলভিংটাতে, মেইনলি সলভিংটাতে গুরুত্ব দাও, যে আসলে কি হবে, এখানে এই তিনটা বিন্দু একই সরলরেখার উপরে থাকবে, তার মানে এইখানে আসলে যে কোনো দুইটা ঢাল ইজ ইকুয়াল টু অন্য যে কোনো দুইটা ঢালের সমান হবে। আমি এই দুইটার ঢাল ইজ ইকুয়াল টু এই দুইটার ঢাল দেখাইছি, যেভাবে করো চলবে। সামনে আগাই, আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো এখানে কি বলছে, পোলার স্থানাঙ্কে থিটা ইজ ইকুয়াল টু π/4, এই সমীকরণটা কি নির্দেশ করে। ফাইন, এইখানে পোলার স্থানাঙ্কে থিটা ইজ ইকুয়াল টু π/4 এই সমীকরণটা কি নির্দেশ করে, এই জিনিসটা যদি উত্তর দিতে হয়, এটা আসলে জাস্ট এইখানে কি জানতে চাচ্ছে সেটা বুঝে জাস্ট ইম্যাজিন করে উত্তরটা দেওয়া যায়, আবার আমরা এটা ক্যালকুলেশন করে আনতে পারি। সো আমি প্রথমেই একটু এই জিনিসটা বুঝে জাস্ট আমার মাথায় কি চলতে পারে, বা এই জিনিসটা বুঝে আমরা কি চিন্তা করে জাস্ট উত্তরটা দিয়ে ফেলতে পারি সেটা একটু বুঝি। হ্যাঁ, এইখানে
তার মানে পোলার স্থানাঙ্কের আসলে এলিমেন্ট কয়টা বলো তো? এলিমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর একটা হচ্ছে থেটা, তাই না? এখানে বলেই দিছে যে পোলার স্থানাঙ্কে থেটা এত, এই সমীকরণটা কি নির্দেশ করে। তার মানে এইখানে আর এর মানটা স্পেসিফাই করে দেয়নি। আচ্ছা, আর এর মান স্পেসিফাই করে দেয়নি মানে কি? মানে হচ্ছে আর এর মান আসলে যে কোনো কিছু নেওয়া যাবে। আর এর মান আমি 0 নিতে পারি, 1 নিতে পারি, 0.5 নিতে পারি, মাইনাস নিতে পারবো না, কারণ আর এর মান তো মাইনাস হয় না। আর তো আসলে কি নির্দেশ করে? আর তো আসলে নির্দেশ করে ইয়া থেকে, মূলবিন্দু থেকে ওই যে আমাদের সার্টেন পয়েন্টটা, পয়েন্টগুলো, এগুলোর আসলে ডিস্টেন্সটা। তো আর এর মান তো নেগেটিভ হয় না। তো এখান থেকে আর এর মান যেহেতু নেগেটিভ হয় না, তাহলে আর এর মানটা আমরা 0 চিন্তা করতে পারি, পজিটিভও কিছু চিন্তা করতে পারি। তাহলে আমরা সেটা যদি চিন্তা করি তাহলে আসলে কি হয়, আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি জিনিসটা। হ্যাঁ, এই মনে করো এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ থাকলো। এখন তাহলে আমাকে কি বলছে? আমাকে বলছে যে দেখো এইখানে পোলার স্থানাঙ্কের এলিমেন্ট দুইটা, আর থেটা। এর মাঝে তো আমাকে থেটাটা স্পেসিফাই করে দিচ্ছে যে থেটা কত আসতেই হবে, থেটা আসতেই হবে π/4। π/4 মানে কত? 45 ডিগ্রি। তাহলে এখন আমাদের 45 ডিগ্রি এই থেটার মানটা আসতেই হবে, যেই পয়েন্টেই যাই। তাহলে আমাদের এইটা মনে করো এই 45 ডিগ্রি এই বরাবর আসতেই হবে। এখন কিন্তু আমাদের এই বরাবরই আমাদের এই অ্যাঙ্গেলটা সবসময় যেই বিন্দুগুলো নিব আমরা তো এখানে একটা সঞ্চারপথ বের করতেছি, তাই না? তাই এখন এই সমীকরণটা বা এর সঞ্চারপথ কীরকম হবে সেই জিনিসটা বের করতে গিয়ে বিন্দুগুলোর কেসে কোন বিন্দুগুলো নিতে পারবো? এমন সব বিন্দু নিতে হবে যার থেটার মানটা π/4, অর্থাৎ এই যে থেটার মান অলওয়েজ π/4 মেনটেন করতে হবে, কিন্তু আর এর মানটা স্পেসিফাই করে দেয়নি। তার মানে আর এর মানটা যে কোনো কিছু হতে পারে। তাহলে আর এর মান যদি যে কোনো কিছু হতে পারে, তার মানে কি হতে পারবে? আর এর মান 0 হতে পারবে, আর এর মান এখানে 0.1 হতে পারবে, 0.2 হতে পারবে, 1 হতে পারবে, 2 হতে পারবে, 5 হতে পারবে, √3 হতে পারবে, যে কোনো কিছু হতে পারবে। তাহলে আর এর মানটা এখান থেকে যে কোনো কিছু যদি হতে পারে, তাহলে আসলে এই পয়েন্টগুলো একের পর এক যদি আমরা যোগ করি, তাহলে এই স্ট্রেট লাইনটা আমরা পেয়ে যাই। দেখো বুঝছো কিনা? যদি এখনো না বুঝে থাকো তাহলে আমি এইখানে এই অ্যাঙ্গেলের ব্যাপারটা ইরেজ করে দিয়ে আরেকবার বলে দিই। জাস্ট আমি কি করতেছি, ভিজুয়ালাইজ করাচ্ছি। আমরা এই জিনিসটা এই ফর্মুলা অ্যাপ্লাই করে করে কিভাবে আসতে পারে সেই জিনিসটা দেখবো, কিন্তু আমি চাচ্ছি যে এইটা আসলে খুব সহজে আনসার করা যায়, জাস্ট ভিজুয়ালাইজ করে যে আসলে কি চাইছে, জাস্ট এটা বুঝলেই হয়। তো সেইটা দেখানো ট্রাই করতেছে। এখানে বলছে এমন সব পয়েন্ট নেওয়া যাবে, এমন সব পয়েন্ট নিয়ে আমাদের আসলে ওটা সঞ্চারপথ বের করতে হবে যেখানে থেটার মান এত। তাহলে থেটার মান এত, তাহলে অবশ্যই এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে রেখাটা আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রেখা মনে করো এইটা, এই রেখা বরাবর থাকতে হবে তাকে, বুঝলাম? এই রেখা বরাবর থাকতে হবে। কিন্তু আর এর মান কত নেওয়া যাবে? আর এর মানটার কেসে আর এর মানটার সম্পর্কে কোনো স্পেসিফিকেশন দেয়নি। তার মানে আর এর মান আসলে ভ্যালিড যে কোনো কিছু নেওয়া যাবে। আর এর মান ভ্যালিড 0 নেওয়া যায়, হ্যাঁ 0 নেওয়া যায়, পজিটিভ নেওয়া যায়, হ্যাঁ নেওয়া যায়। তাহলে আলটিমেটলি 0 অথবা পজিটিভ যে কোনো কিছু আমরা নিতে পারবো। আর এর মান এখানে নিতে পারবো, এখানে নিতে পারবো, এখানে নিতে পারবো, এখানে ইচ্ছা মতো আর এর মান এগুলো নেওয়া যাবে। কিন্তু সবসময় এই যে এই রেখাটা, এই যে π/4 অ্যাঙ্গেলের যে রেখাটা, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে রেখাটা, সেই রেখা বরাবরই থাকতে হবে। তার মানে আসলে আমরা যদি এগুলো কানেক্ট করি সবগুলো পয়েন্ট, তাহলে সঞ্চারপথটা পেয়ে যাব। সঞ্চারপথটা খুবই সিম্পলি একটা স্ট্রেট লাইন। এবং কোন স্ট্রেট লাইনটা এখানে বোঝা যাচ্ছে, কোনটা যেহেতু তোমার 45 ডিগ্রি, তার মানে ঢাল কত? tan 45 1। তাহলে আলটিমেটলি এটা আসলে কি? এইখানে এমন একটা সরলরেখা যেটা মূলবিন্দুগামী এবং যার ঢাল 1, অর্থাৎ এটা আসলে কোন সরলরেখা? y = x সরলরেখা। সিম্পলি তাহলে এটা আসলে একটা সরলরেখার সঞ্চারপথ, বুঝাই যাচ্ছে। আমি সরলরেখাটা সমীকরণ লিখে দিছি, সমীকরণ তো বের করতে হবে না। তোমার সঞ্চারপথের জিনিসটা কীরকম আর কি, সঞ্চারপথটা সরলরেখা, বৃত্ত নাকি উপবৃত্ত, নাকি এখানে যে হাইপারবোলা নাকি প্যারাবোলা, এগুলো জানতে চাইছে। তো সরলরেখাটা বুঝে, এটা সঞ্চারপথটা বুঝাই যাচ্ছে এটা আসলে একটা কি হবে, সঞ্চারপথটা এগুলো হবে না, বরং এটা একটা সরলরেখা হবে। সো আলটিমেটলি এটা ভিজুয়ালাইজ করে আনসারটা এভাবে দেওয়া যায়। আমি বোঝানোর জন্য, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য, আমি কি চিন্তা করতেছি, আমার থট প্রসেসটা কি, সেটা ক্লিয়ার করার জন্য আমি এখানে চিত্র এঁকে দেখালাম। এটা একটা উপায়। আর কি করা যায়? এইখান থেকে এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে তো হয়ে গেল। আর যদি ওইভাবে না করতে পারি, তাহলে আমরা সিম্পলি এইখান থেকে, এইটা একটা কি বলছে, পোলার স্থানাঙ্কের সমীকরণ। তার মানে এটা একটা পোলার সমীকরণ। এই পোলার সমীকরণটাকে আমরা কার্তেসীয় সমীকরণে এনে সেখান থেকে ডিসিশনটা দিতে পারি, জাস্ট আমাদের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে। তাহলে আগাই ওই অনুযায়ী, তাহলে বলি এবার তাহলে আমরা সেকেন্ড মেথডে যাচ্ছি। এটা আমরা ভিজুয়ালাইজ করেই বলছি, জাস্ট চিন্তা করে যে আচ্ছা ওটা কি মিন করতেছে, কি হচ্ছে। এইবার আমরা এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আগাবো। খেয়াল করো, যখনই আমাদের পোলার সমীকরণ থেকে কার্তেসীয় সমীকরণে যেতে হয়, তখন যে কনভার্সনটা করতে হয় সেটা হচ্ছে আর এর জায়গায় √x² + y² লিখে দিতে হয়। আর এইখানে যদি আমরা থেটা পাই, সেটার কেসে tan থেটা যদি পাই, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো y/x। যদি সাইন থেটা পাই তাহলে লিখতে পারবো কি, y/r। আর হচ্ছে তোমার যদি cos থেটা পাই তাহলে আসলে কি লিখতে পারবো,
ওয়াই বাই আর কি ঠিক বলতেছি আমি? হ্যাঁ, ওয়াই বাই আর ঠিক আছে। আর যদি কস থিটা পাই তাহলে সেখানে লিখতে পারবো এক্স বাই আর। এই ধরনের কনভার্সনগুলো ইউজ করতে পারি, তাই না? তাহলে আমরা এখানে ওই কাজটাই করার চেষ্টা করব। দেখো আমি কি মিন করছি, এখানে আরও গুছাই বলি। আমরা তো জানি যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, তাই না? এখান থেকে খুব সিম্পলি কি লেখা যায়? এখান থেকে লেখা যায় খুবই সিম্পলি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এগুলো লেখা যায়, তাই না? আর হচ্ছে আমাদের আর এর মানটা আমরা কি জানি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে ফর্মুলাগুলো জানি, এখানকার কেসে ঘটনা হচ্ছে যে আমাদের যখনই পোলার থেকে কার্তেসীয়তে শিফটিং হবে, তার মানে আর থেটা থেকে শিফটিংটা হবে কোথায়? শিফটিংটা হবে এক্স কমা ওয়াইতে। তাহলে আমরা আর এর জায়গায় কি লিখে দিতে পারবো? আর এর জায়গায় লিখে দিতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি থেটা হয় তাহলে থেটার জায়গায় লিখে দিতে পারবো tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা লিখে দিতে পারবো। অথবা অথবা এইখানে যদি আমাদের সাইন থেটা থাকে তাহলে সাইন থেটার জায়গায় লিখতে পারবো কি? ওয়াই বাই আর। যদি কস থেটা থাকে কস থেটার জায়গায় লিখতে পারবো এক্স বাই আর। এই কথাগুলো বলছিলাম মাঝখানে আর কি। এখন এইখানে আমরা যদি এই থিমটা মেনটেন করি তাহলে কি লিখতে পারি? দেখো এখানে আছে সিম্পলি থেটা, থেটা ইজ ইকুয়াল টু আছে পাই বাই 4। তাহলে থেটার জায়গায় কি লেখা যায়? এই যে আমাদের আর থেটা থেকে এক্স ওয়াই শিফটিং হইতেছে পোলার থেকে কার্তেসীয়তে, তার মানে থেটার জায়গায় খুব সিম্পলি লিখে দিতে পারি tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স লিখলাম পাই বাই 4। এখন এখান থেকে কি লেখা যায় বলো তো? tan ইনভার্স ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 4 মানেই হচ্ছে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু tan পাই বাই 4। tan পাই বাই 4 মানে কি? tan পাই বাই 4 মানে হচ্ছে tan 45 অর্থাৎ 1। অর্থাৎ এখান থেকে সমীকরণ কি আসলো? y ইজ ইকুয়াল টু x সমীকরণটা আসলো। এই যে y ইজ ইকুয়াল টু x সমীকরণ আসলো, এটা হচ্ছে কার্তেসীয় সমীকরণ। তাহলে এই যে y ইজ ইকুয়াল টু x সমীকরণটা আসলো কার্তেসীয় সমীকরণে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4 থেকে, তার মানে এটা কি আসলে? এটা কি বলো দেখি? এটা একটা সরলরেখা সমীকরণ। তার মানে এই সঞ্চারপথটা কি নির্দেশ করে? একটা সরলরেখা নির্দেশ করে। এইখানে আমি দুইভাবে জিনিসটা বোঝানোর ট্রাই করছি এবং যতগুলো পয়েন্ট আছে ধীরে সুস্থে একদম সবগুলো ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করছি। আই হোপ এই জিনিসটা ঠিকঠাক বুঝছো। তুমি যেভাবেই করো না কেন, চিন্তা করো না কেন, চলবে।